প্রিয় দর্শক, চলে এসেছে শুক্রবারের রাত। শুক্রবারের রাত ছুটির রাত মানেই এনটিভিতে রূপকথার রাত। আর আমিও নিয়মের বাইরে না গিয়ে এনটিভিতে চলে এসেছি আগামী বেশ কিছুটা সময় আপনাদের সাথে কাটাবো বলে। নতুন একটি রূপকথার রাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই সাথে আছি রুহানি সালসাবির লাবণ্য। আর শুরুতে মনে করিয়ে দিতে চাই, রূপকথার রাতে আপনারা আছেন আমাদের সাথে, ফোনের মাধ্যমে কানেক্টেড হতে পারেন। আজকে যে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের কাছে আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন। তবে এখন কথা হচ্ছে কাদের সাথে আজকে রূপকথার রাত আমরা কাটাতে যাচ্ছি, অর্থাৎ আগামী সময়টুকু কাটাতে যাচ্ছি। চলুন তাদের সাথে পরিচয় করে দিই। দুজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে যাকে পরিচয় করে দিচ্ছি, তিনি একজন জনপ্রিয় কার্টুনিস্ট। তিনি তার পরিচিতি শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, যার ইলাস্ট্রেশনে মুগ্ধ হয়েছে সারা বিশ্ব। আমাদের সঙ্গে আছেন কার্টুনিস্ট মোর্শেদ মিশু। রূপকথার রাতে অনেক অনেক স্বাগত। জি, ধন্যবাদ। এবং আরও একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি এই এনটিভি পরিবারেরই সদস্য। 2006 সালে ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ, অর্থাৎ সিজন 2তে তাকে আমরা আবিষ্কার করি। তিনি ফার্স্ট রানার আপ হন। আর গানের এই যাত্রায় তার ঝুলিতে যোগ হয়েছে 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবং তার পরিচয়টাও শুধুমাত্র গায়ক হিসেবে সীমাবদ্ধ থাকেনি, নায়ক হিসেবেও পর্দায় তার উপস্থিতি আমরা দেখেছি। আমাদের সবার প্রিয় মহিন। থ্যাংক ইউ। কেমন আছে ভাইয়া? অনেক ভালো আছি। আজকে এনটিভিতে আসলে খুব একটা মনে হয় না যে অন্য কোথাও এসেছি, এটা সত্য কথা। আর আজকে খুব বিখ্যাত মানুষ, তার কার্টুনগুলো দেখা হয়েছে, তার সঙ্গে ওভাবে কথা হয়নি, বাট আজকে কথা বলবো। যে কোনো যখন একটা ইস্যু আসে আমরা দেখি যে ওনার ইলাস্ট্রেশনের মাধ্যমে ওনার স্টেটমেন্টটা খুব ক্লিয়ারভাবে আসলে দর্শকরা বুঝতে পারে যে উনি কোন মতবাদে বিশ্বাসী বা উনি কি বোঝাতে চাচ্ছেন। সেটা প্রকাশভঙ্গিটা খুব বোল্ড অ্যান্ড ক্লিয়ার থাকে, সেটা ইলাস্ট্রেশনের মাধ্যমে। আমার কাছে মনে হয় যে এটা আপনার আমার নিজের স্টেটমেন্ট শুধু তা না, আমি তো আমজনতা হিসেবে আঁকি আর কি। তো আমজনতার পালস বুঝেই যে আমজনতা কি চায়, কি তার মাথায় ঘুরতেছে। অনেকে আছে যে হয়তো অনেক কিছু বলতে চায় কিন্তু হয়তো ভাষা পায় না, প্রপার একটা ভাষা পায় না। কার্টুন তো একটা ল্যাঙ্গুয়েজের মতো। সো আমার মনে হয় যে আমিও হয়তো অনেক কিছু লিখতে পারি না, আঁকতে পারি যতটুকু। ওই আঁকা দিয়ে আমি আমার কি বলে সেটা প্রতিবাদ হোক বা আমার যেটা বলার সেটা আমি বলার চেষ্টা করি, যেটা অনেক মানুষের বলার সঙ্গে মিলে যায়। এই যে ইলাস্ট্রেশনের মাধ্যমে বলছেন, সেই সাথে আপনার অ্যাক্টিভিটিতে লিডারশিপ ব্যাপারটাও কেন যেন আমার কাছে মনে হয় বেশ ফুটে ওঠে আপনার নানান কার্যকলাপে। শরীরে 9টি রাবার বুলেটের ক্ষত, সাম্প্রতিক যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেলাম এবং এখন একটা নতুন বাংলাদেশ, একজন শিল্পী হিসেবে এখন কি কি স্বপ্ন দেখছেন বা কি কি পরিবর্তন চাইছেন? মোটো শিল্পী হিসেবে কোনো স্বপ্ন দেখতেছি না। আমার কথা হচ্ছে গিয়ে যে দেশের নাগরিক হিসেবে আমি বলবো স্বপ্ন দেখার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে যতখানি আমার পক্ষে বাস্তবায়নে হেল্প করা সম্ভব। হ্যাঁ, স্বপ্ন দেখার বিষয়টা তো হচ্ছে গিয়ে ওই দেখা থুয়া খুব একটা ইউটোপিয়ান ভাবে চিন্তা করতেছি, এটা একটা বিষয় হয়ে যায়। হ্যাঁ, আমার কাছে হচ্ছে গিয়ে যে যেই বিষয়গুলোতে সমস্যার বিষয় আছে বা আমাদের পক্ষে যেসব জায়গায় কাজ করা সম্ভব সেগুলো আসলে নিজ নিজ জায়গার থেকে করাটা, অন্যের উপর খালি চাপায় না দেওয়ার জায়গার থেকে। হ্যাঁ, আগে করা দেখানো। অনেকেই তো বলে হচ্ছে গিয়ে যে চাপায় দেওয়ার একটা আমার কাছে মনে হয় যে যখন আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছি তার কাছ থেকে আসলে এক্সপেকটেশন অনেক বেশি হয়ে যায় এবং সেই এক্সপেকটেশনের জায়গাটা যখন ফুলফিল করতে না পারে তখন আমরা তার ওই যে গাইড লাই আর কি। হ্যাঁ, এখন আমরা আমাদের জায়গার থেকে আসলে কি করি, কি করণীয় আছে সেটা যদি দেখাইতে পারি, হ্যাঁ, তাইলে আসলে তার দিক থেকে এক্সকিউজ দেওয়ার ব্যাপারটাও আর কি অনেকখানি কমে আসে। কিন্তু আমার কাছে মনে হয় যদি আমরা দেখাইতে পারি যে দেখেন এটাও পসিবল, কিন্তু এভাবে পসিবল, এইভাবে চিন্তা করতে পারেন, এভাবে করতে পারেন। হ্যাঁ, লেট আস হেল্প ইউ। হ্যাঁ, মানে একসঙ্গে বিশাল ব্যাপার, মানে একটা ছবি দিয়ে একটা দেশের মানুষকে বোঝানো, এটা অনেক বড় একটা বিষয়। আমার কাছে শুধু ছবি দিয়ে যে বিষয়টা তা না আর কি, মানে শুধু ছবি তো না, মানে গানের মাধ্যমে হোক, নাচের মাধ্যমে হোক, শুধু শিল্পের জায়গাটা নয়। ইনফ্যাক্ট আপনার পক্ষে যদি নিজে রাস্তায় নেমে করা সম্ভব হয়, করে দেখানো সম্ভব হয়। আমরা তো আসলে কমপ্লেইন করতে অভ্যস্ত বেশি। হ্যাঁ, আমরা যদি কমপ্লেইনটাও আসলে সমাধান দেখানোর মাধ্যমে করি, হ্যাঁ, যে মানে প্রতিবাদের তো অনেক রকমের ধরন আছে। হ্যাঁ, খালি দাবি পেশ করাও যেমন একটা প্রতিবাদ, রাস্তায় নামাও এক ধরনের প্রতিবাদ, এবং সমাধান দেখায়াও প্রতিবাদ করা সম্ভব আমার কাছে মনে হয়। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে ওইটা ওই মানে স্বপ্নটপ্ন দেখাচ্ছে আসলে স্বপ্ন পূরণে নামে যাওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রসঙ্গটা নিয়ে আবারও ফিরবো আপনার কাছে। মহিন ভাইয়ের কাছে একটু শুনি যে এখন ওই স্বপ্নের জায়গাটা কিরকম, কি কি পরিবর্তন একজন নাগরিক হিসেবে বা শিল্পী হিসেবে তুমি চাইছো? এই পরিচয়টা নিয়েই কিন্তু শঙ্কিত আমরা এখনো। হ্যাঁ, আমাদের যেই মূল 9 দফা আছে বা আমরা 8-9 দফা নিয়ে যেটা নিয়ে আমরা কাজ করছি, আমরা মুক্ত শিল্পী সমাজ, আমরা খুব শীঘ্রই একটা সংস্থা আকারে আসছি এই দেশের উন্নয়নের কাজের জন্যই। শিল্পী সত্তার এই পরিচয়টাই আমাদের নেই। আজকে আমরা কোথাও লিখতে পারি না,
যে একজন আর্টিস্টের আমাদের পাসপোর্টেও নেই, কোথাও নেই, মানে এই যে পেশাদার একজন শিল্পী, এইটার পরিচয়হীন আমরা আমরা আসলে পরিচয়হীন। তা আমাদের উদ্যোগটা 54 বছরের ইতিহাসে যে যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তারা কিন্তু পুরস্কার প্রাপ্তির পরে ভুলে যান, কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যেই হোক না কেন যারা এই কাজের সঙ্গে জড়িত থাকেন তারা কিন্তু দীর্ঘ সময় কাজ করে ওই জায়গাটার উপলব্ধিতে আসেন। আবার কিছু কিছু পর্যায়ে কিন্তু শুধু একটা টার্মে, যেমন চলচ্চিত্র শিল্পটাকে কাজ করছে, আমাদের অডিও শিল্পের যারা কাজ করছেন হাজারো গান করছেন, এই ছেলে মেয়েগুলো পিছিয়ে পড়ে থাকছেন। তো এই যে অসমন্বয়গুলো আছে এইগুলো নিয়ে আমাদের এবারের যাত্রা শুরু। আমরা চাইবো যে আস্তে আস্তে এই শিল্পী সত্তাটা মানুষের মনে আসুক, এবং আমরাও চাই যে যে যার জায়গা থেকে নির্দলীয়ভাবে কাজ করুক। কারণ একজন শিল্পীর পরিচয় আমরা এর আগে আমরা স্টেজে দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন দলীয় অনুষ্ঠানে আমাদের সিনিয়ররা গান করতেন, একজন অমক দলের এমপি, তমক দলের এমপি, তারা কিন্তু সমন্বয় করে কাজ করতেন। কিন্তু এই যে একটা দলীয় প্রভাব সৃষ্টি হলো, এই দলের লোক হলে পারে গান গাওয়া যাবে না, ওই দলের লোক হলে গান করা যাবে না, এই যে দলীয় ট্যাগ লাগানো শিল্পীদেরকে হলো, এটা কেন? মানে এটা সঙ্গীত শিল্পী মুহিন কি তার শিল্পী জীবনে, বা এটা তো প্রফেশন, অবশ্যই প্রফেশনাল লাইফে এই ব্যাপারটা ফেস করেছে? ডেফিনেটলি ফেস করেছি আমি। আমার যেহেতু 2021 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড আসলো, তারপরেও কিন্তু জাতীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ডাক পড়েনি, এক কাপ চায়েরও দাওয়াত পাইনি। তো এইটা কিন্তু একটা খারাপ লাগা ছিল। আমরা এনটিভি পরিবারের মানুষ, ফালু ভাই আমাদেরকে খুব সুন্দর একটা পৃষ্ঠপোষকতার জায়গা দিয়েছেন, আমরা কাজ করতে গিয়েও কিন্তু বাধা পড়েছি। এই যে দলীয় ট্যাগ লাগানো আর্টিস্টদেরকে, এটা কেন, কি কারণ? মানে একজন শিল্পী কি শুধু একটা দলের জন্য গান করছেন? এটা ও যখন করছেন দেশের স্বার্থে মিশু কোনো কাজ করছেন, দেশকে নিয়ে তার ভাবনাটাকে তুলে ধরছেন। তো এই স্বাধীনতাটা কেন হারাই গেল? এটা হারানোর জন্য দায়ী কারা? তো 16 বছর এটা খুব প্রবল ছিল, এর আগেও ছিল, তার আগের সরকারের, বিগত সরকারের সময়ও দেখা গেছে দলীয়করণের একটা প্রভাব ছিল। এই দল করে বলে তাকে এই অনুষ্ঠানে নিয়ে আসা যাবে না। শিল্পীদের উপরে দলীয় ট্যাগ লাগালো কারা? এটা তো আমারও প্রশ্ন। এবং 54 বছরের ইতিহাসে যখন কথার কথা একটা ছোট্ট প্রসঙ্গ দিয়ে বললে পারে লাবণ্য, খুব মজা পাবে। সেটা হচ্ছে 54 বছরের ইতিহাসে যদি 54,000 কোটি টাকাও শিল্পীদের পিছনে খরচ হতো, এখানে এক শিল্পকলার দুর্নীতিতেই এক বছরে 800 কোটি টাকা, তো শিল্পীদেরকে আসলে কোন ওয়েতে বাজেটের মধ্যে ফেলালো, এবং এখান থেকে উত্তরণের কি কেউ পথ বের করলো না? আমরা এটা নিয়েই কাজ করছি, এবং এই সমস্যাগুলো এক জায়গায় করে সমাধানের পথ বের করে আমাদের অ্যাজ এ অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদিস স্যার আছেন আমাদের সঙ্গে, আমাদেরকে অনেক গাইডলাইন দিয়েছেন। সেগুলো নিয়ে কাজ করতে চাই, আসলে শিল্পী সত্তাটাকে বাঁচাতে চাই। আচ্ছা, এই প্রসঙ্গটা নিয়ে আবারও ফিরবো যে কি কি লক্ষ্য আছে এই অর্গানাইজেশনের। তো আমি এই দিকটা থেকে একটু ঘুরে আসি পর্যায়ে। নিজের দায়িত্বের কথা বলছিলেন যে আমার কি দায়িত্ব, আমি কি সেটা সঠিকভাবে পালন করছি কিনা, বা নিজের অবস্থান থেকে সেই জায়গাটা ক্লিয়ার করা উচিত আমাদের প্রত্যেকেরই দায়িত্বের জায়গা থেকে। আমরা যদি একটু রিসেন্ট ইস্যু দেখি, যে ট্রাফিক সিগন্যালে যখন আমরা ছাত্রদেরকে দেখলাম, কিছুদিন পর কিন্তু কিছু কিছু মানুষ কমপ্লেন করা শুরু করলো, যখন আমরা খুব শৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম যে না বাবা এভাবে না, একটু এভাবে করো, ইনিয়ে বিনিয়ে যাই হোক একটু দোষ ধরার মধ্যে ঢুকে গেলাম। তারপরে এখন কিন্তু আবার সে আগের সিস্টেমেই ফেরত গিয়েছে, ট্রাফিক সিগন্যালের কথা যদি বলি। তো আমরা তো নিজেরাই শৃঙ্খলার মধ্যে আবদ্ধ হতে গেলে নিজেরাই কমপ্লেনের জায়গাটা ঠুকে দিচ্ছি। তো একটু পার্টিকুলারলি যদি বলেন যে কোন কোন জায়গায় আসলে পরিবর্তনগুলো দেখতে চাচ্ছেন? ট্রাফিক সিগন্যালের যেটা বলছি ওই জায়গাটায় আমি যদি বলি যে জিনিসটা অনেকটা এরকম যে ধরেন মানে বহু বছরের অভ্যাস হয়ে গেছে তো মানুষের, হ্যাঁ, মানে একটা অনিয়মের মধ্যে থাকতে থাকতে অনিয়মেরও একটা অভ্যাস হয়ে গেছে আমার কাছে, হ্যাঁ। সো যখন কোনো কিছু নিয়মের মধ্যে আসার বিষয় আসে তখন মানে বিষয়টা এরকম ছিল, আপনি ধরেন যে ব্যাপারটা খুবই অড না, যখন আমরা হচ্ছে নিউজ পড়তাম হচ্ছে গিয়ে যে একজন সৎ পুলিশ অফিসার খুঁজে পাওয়া গেছে, হ্যাঁ, কিংবা একজন অমুক একজন হচ্ছে গিয়ে ঘুষ নেয় নাই, হ্যাঁ, বা অমুক ঘুষ খায় না, হ্যাঁ, এই টাইপ যখন নিউজ হয় যে আরে ভাই দায়িত্বই তো ওইটা, মানে সে ঘুষ খাবে না এটাই তো দায়িত্ব হওয়ার কথা, আমরা ওটাতে অবাক হয়ে যেতাম যে আচ্ছা একজন ভালো মানুষ, ওয়াও উনি কত একজন ভালো মানুষ। এটা ভালো মানুষ দেখলে আমাদের কাছে হচ্ছে যে ওয়াও ফিল হইতো, কারণ কি আমরা তো ইউজ টু যে আমরা জানি যে অমুক জায়গায় মানে আমাদের কাছে ভালো লাগতো কোন জিনিস যে অমুক আমার কাছে ঘুষ কম চাইছে, দ্যাটস দ্য ক্রেডিট, বিকজ আমার পরিচিত কেউ একজন ছিল ফোন দিছে হয়তো বা এই কারণে হচ্ছে অমুক আমার কাছ থেকে কম টাকা নিছে, কি করতে তার যে দায়িত্বটা, এটা কিন্তু আমাদের মাইন্ডসেট হয়েই আছে যে আমাকে এটা ফেস করতে হবে, তার যে দায়িত্বটা ওর জন্য সে বেতন পাইতেছে আমার এই কাজটা করে দেওয়ার জন্য, ওইটার জন্য সে আবার এক্সট্রা যে নিতে নিছে ওইটা এখানে কমানোর জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করছি, ও ভাই
মানে কমে করাইতে পারছি বিষয়টা, কম ঘুষ গেছে আর কি। হ্যাঁ, আর যদি ঘুষ না দেওয়ার বিষয় আসতো তাহলে কি হতো যে অনেক কিন্তু কাঠখড় পোড়ানোর বিষয়, যে সময় লাগবে, হবেই না হয়তো বা হয়ই নাই হয়তো বা। সো ওই যে কি বলে থাকে না, এখন এখন মানে আমি জানি না ইউনুস সাহেব কি পরিমাণ প্যারা খাইতেছে। এখন কিন্তু একবার পড়ছিলাম ইয়াতে ক্রাচের কর্নেলের কি বলে সাধুজামান স্যারের ক্রাচের কর্নেলে পড়ছিলাম, যেখানে একটা প্যারা ছিল এরকম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি হচ্ছে ওনার কাছে ওনার লজিকের টিচার আসছিল। হ্যাঁ, লজিকের টিচার এসে বলছে যে একটা পত্রিকা নিয়ে আসছিল একটু দেখানোর জন্য যে তার যেহেতু স্টুডেন্ট অনেক বড় হয়ে গেছে গা। হ্যাঁ, তো উনি তখন বলছিল যে স্যার আপনি তো অনেক মানুষ চিনেন, আপনি পড়াইছেন, আপনি অনেক মানুষ চিনেন, আপনি আমার 100 ভালো মানুষ দেন, আমি একটু আরেকবার ট্রাই করি। কারণ ওই যে ওই সময়ও তো চলছে কি বলে হ্যাঁ দুর্নীতির যে বিষয়টা, হ্যাঁ সিলসিলা এটা তখনও জারি ছিল। হ্যাঁ, মানে কি বলে তার মতন এত বড় একজন লিডার সেও সামাল দিতে পারতেছে না, সে স্যারের কাছে আক্ষেপ করে বলতেছে হচ্ছে গিয়ে লজিকে পাইছিলাম 28, সে দেশ আর এত ভালো করে কেমনে চালাইবো। হ্যাঁ, এরকম একটা বিষয় নিজের কাছ থেকে আক্ষেপ হিসেবে নাকি আসছিল। হ্যাঁ, আর আমার নিজের পর আমি বুঝুং বাজুং বলতেছি না আর কি, ক্রাচের কর্নারলেই আমি পড়ছিলাম। হ্যাঁ, সো এখন ওর ব্যাপারটা কি দাঁড়াইছে, আমরা নীতি দেখলে একটা ভালো কাজ দেখলে হচ্ছে কি আমাদের কাছে প্যারা লেগে যায়, কারণ 16 বছর ধরে তো হচ্ছে দুর্নীতি দেখে আসছে মানুষজন। হ্যাঁ, সো এখন কেউ যখন একটা মানে সিম্পল হিসাব যে এখন আমরা অনেকে আপনি যেমন বলতেছেন হচ্ছে গিয়ে যে কমপ্লেন করতেছে, আমি ইন দ্য মিন টাইম এটাও দেখতেছি তো যে ইয়াংরা যারা তারা আসলে এটা পছন্দ করতেছে না, তা ফিউচার তো ইয়াংদের, যারা এখন কমপ্লেন করতেছে তারা গিয়া তাদের ওই জায়গাটা ইউজ টু হইতে হয়তো একটু টাইম লাগবে। হ্যাঁ, তারা স্যান্ডউইচ অবস্থায় পড়ে গেছে আর কি, ওই সাইডে খারাপটা দেখছে এখন হঠাৎ করে ভালোটা দেখতেছে। হ্যাঁ, বুঝতেছে না যে কি করবে। হ্যাঁ, আমি ভালোটার দিকে যাইবো না খারাপটার দিকে যাইবো, কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকলে তো তারপর আবার হচ্ছে গিয়ে মানে ট্রাফিক সিগন্যাল ব্রেক করার চিন্তা আসে না, হর্ন বাজানোর বিষয়টা আসে না। হ্যাঁ, একটা ইউটার্ন লাগলে ঘুরে যাবো, তাও উল্টা সাইড দিয়ে উঠবো না, তারপরে ফুটপাথ দিয়ে বাইক ওঠানোর বিষয় আসে না। হ্যাঁ, প্র্যাকটিস না, এটা ভয়ের কারণে যে এখানে রুলস অনেক স্ট্রিক্ট, আমি আমার ফোন কলে কাজ হবে না। আমি কিন্তু ওই প্র্যাকটিসটাতে অভ্যস্ত, ওই জায়গাটাতে পার্টিকুলার এরিয়াতে। আমি কিন্তু দেখতেছি হচ্ছে মানে ওই ব্যাপারটাও যে অনেক নাগরিক এই ট্রাই করতেছে, কেউ যখন ফুটপাথে বাইক উঠাই দিচ্ছে সে ওইখানে দাঁড়ায় মেক শিওর করতেছে আপনি নামেন, আপনি ঠিক মতন যান। রিক্সাওয়ালারাও যখন হচ্ছে গিয়ে উল্টা ঘোরার ট্রাই করতেছে, যাত্রী হিসেবে আমি বা আমরা অনেকেই বলতেছি হচ্ছে গিয়ে যে মামা উল্টা ঘুরেন না, একটু ঘুরে যান, 5 টাকা বেশি নেন কিন্তু একটু ঘুরেই যান, মানে রাইট রুটেই যান। সো এই যেহেতু 16 বছরের বদ অভ্যাস পাল্টাইতে তো অ্যাটলিস্ট মানে 16 মাস অন্তত টাইম দেওয়া উচিত। সো আই হোপ যে ওই বিষয়ের চেঞ্জটা পরিবর্তন তো একদিনে আসে না আর কি। হ্যাঁ, আমার কাছে লাগে হচ্ছে পরিবর্তন রিকোয়েস্ট টাইম। আমাদের হয়েছে কি যে আমাদের শিমু নাসের ভাই বলে একজন বড় ভাই আছে, কি নামক একটা প্রতিষ্ঠান, কি বলে স্যাটারিক প্রতিষ্ঠান চালায় আর কি, ওনার একটা নিউজ পোর্টাল। হ্যাঁ, তো উনি একটা জোক এমনি শুনাইতেছিল যে একজন হচ্ছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতেছে, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আল্লাহ, এক্ষণ দাও আল্লাহ, এক্ষণ ধৈর্য দাও, তুমি আমাকে এক্ষণ ধৈর্য দাও। হ্যাঁ, সো ধৈর্যটা হচ্ছে গিয়ে এক্ষণ দিতে হবে, এটা একটা বিষয়। হ্যাঁ, সো আমাদের অবস্থা হয়ে গেছে অনেকটা এরকম যে 16 বছর ধরে হয়েছে, এখন যখন চেঞ্জ আসছে এখন চেঞ্জ লাগবে আমার। কেন এই জায়গাটা এখন চেঞ্জ লাগবে, কেন আমার চাকরি হচ্ছে না এখন চাকরি দিতে হবে, কেন হচ্ছে গিয়ে ব্যাংক ঠিক হচ্ছে না এখন হইতে হবে, দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না এখন হইতে হবে। হ্যাঁ, আবার কেন অন্য বিএনপি জামাত এরা হচ্ছে গিয়ে চাঁদাবাদি শুরু করছে, দখলদারি শুরু করছে না, এখন চেঞ্জ করতে হবে। ভাই টাইম দেন না, একটা নতুন সরকার আছে, 1 মাস হয়ে নেই কেবল, একটু টাইম দেন। হ্যাঁ, তারা তো চেষ্টা করতেছে, সুযোগটা দিতে হবে তো, যে কাজ করারও তো টাইম দিতে হবে। হ্যাঁ, সো যখন কাজের বিষয়গুলো হইতেছে আবার ওই জায়গায় আবার অ্যাপ্রিসিয়েশনের বিষয়টা আসে না। কিন্তু গত 16 বছরে তো অনেকেই দেখছে হচ্ছে গিয়ে অ্যাপ্রিসিয়েট করতে করতে ফ্যানা তুলে ফেলাইছে। হ্যাঁ, যে এই দিয়েছে উন্নয়ন করতে করতে তো ফ্যানা তুলে ফেলাইছে। হ্যাঁ, এখন তাদের ফ্যানাগুলো কই গেল? আচ্ছা, এই সাহসিকতার জায়গায় আবারও ফিরবো। মুহিন ভাইয়ের কাছে যেটা শুনছিলাম যে নতুন একটি অর্গানাইজেশন যেখানে কিছু লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, শিল্পীরা যে সমস্যাগুলোর মধ্যে পড়েছে বা এই যে দলীয়করণ শিল্পীদের, সেই সমস্যাগুলোতে যেন শিল্পীদের পড়তে না হয়, এই অর্গানাইজেশনের আর কি লক্ষ্য আছে, শিল্পীরা কিভাবে সুবিধা পাবে, সেই লক্ষ্যগুলো একটু শুনবো। আমরা প্রথমে স্লোগানে ছিলাম হচ্ছে আমরা মুক্ত শিল্পী সমাজ। তো বাংলাদেশ মুক্ত শিল্পী সমাজ নামে আমরা একটা প্রেস কনফারেন্স করি। আমাদের এই প্রজন্ম এবং কিছু সিনিয়র বড় ভাই যারা আছেন, শ্রদ্ধেয় গুণীজন আছেন, বেশ কিছু মানুষ, মানে সেদিন উপস্থিত ছিল প্রায় 1500 আমাদের ঢাকায়। আমরা রিপোর্টার্স ইউনিটিতে একটা অনুষ্ঠান করি, সেখানে 9 দফা আমরা তুলে ধরি যে গত 54 বছরের ইতিহাসে শিল্পীদের এই ধরনের প্রবলেমসগুলো আছে। তার মধ্যে প্রথম হচ্ছে পেশার স্বীকৃতি নেই এই দেশে। তো পেশার যেহেতু স্বীকৃতি নেই, সেক্ষেত্রে তো আসলে এটাকে জাতীয়করণের কোনো প্রশ্নই আসে না। এটা একটা সমাজভিত্তিক অবস্থান যদি তৈরি করা যেত, অনেক ধরনের মানে ইনস্টিটিউট হয়েছে, বাট সেখান থেকে কিন্তু শিল্পীরা বেনিফিট পায় নাই।
এদেশের সবচেয়ে বড় অবস্থানগত প্রবলেমস হয়েছে টেকনিক্যালি বলবো যে গত 20 বছরে কিন্তু অডিওটা ডিজিটাল ইম্প্রোভাইজেশনটা হয়েছে। মানে যে রেভলিউশনটা হয়েছে, আমরা এখন ফোনে গান শুনতে পারছি, ইউটিউবে গান শুনতে পারছি, বা অল থ্রু মানে অল কাইন্ডস অফ কন্টেন্ট প্রোভাইডার যারা আমাদের গানগুলোকে ডিস্ট্রিবিউট করছেন, আমরা সেখান থেকে রেভিনিউ পাই না। কেন? এর জন্য দায়ী কারা? 54 বছরে আমাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড, আমি পাশ্চাত্য বেশি দূর যাব না, অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে একটা আর্টিস্টের একটা ভয়েস আইডি থাকে। এটা ইন্টারনেট যারা ইউজ করেন বা এই টেকনিক্যাল টিমের সঙ্গে যারা কাজ করেন, এরা বলে যে একজন আর্টিস্টের ভয়েস আইডি থাকে। গীতিকার, সুরকার, শিল্পী সমন্বয়ে যে গানটা হয়, যন্ত্রশিল্পীদের সমন্বয়ে যে গান হয়, এই গানটা যারা গেয়েছেন প্রত্যেকের একটা আইডি থাকে। এবং ওই আইডি থেকে ডিস্ট্রিবিউশন লেভেলে যত জায়গায় প্রযোজনা প্রতিষ্ঠান থাকবে, কারো ব্যক্তিগত চ্যানেল থাকতে পারে, কোনো কোম্পানি রিলেটেড মানুষের কাজ থাকতে পারে, মানে যারা প্রযোজনা করে এবং ব্যক্তি উদ্যোগে প্রযোজনা করছেন, প্রত্যেকেরই কিন্তু একটা, আমি মুহিন কিন্তু 10 জায়গায় আইডি হইতে পারে না। মানে আমার কি জাতীয় পরিচয়পত্র 2টা হবে? নেভার এভার। আমাদের দেশে এই ক্রাইটেরিয়াটা তৈরি করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানরা, এই মনিটরিং সেলটা নাই। এজন্য আমরা রেগুলেটরি কমিশনের দাবি করেছি যে বাংলাদেশ মিউজিক রেগুলেটরি কমিশন করা হোক। আমাদের যেখানে নিজস্ব ভয়েস আইডি থাকবে, যে আইডির মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের দেশের গানগুলো, সেইখান থেকে আমরা রয়্যালিটি পাবো। আমাদের আইন রেখেই, সংবিধানের আইন অনুযায়ী 100 টাকা যেভাবে ডিস্ট্রিবিউট হয়, 40% প্রডিউসার লেভেল পাবে, 60% গীতিকার, সুরকার, শিল্পীরা পাবেন। এটা কে দিচ্ছে, কোথায় দিচ্ছে? এটা কোনো মানে ভিজিলেন্স করার কোনো জায়গা নেই। এবং এই না জায়গা থাকার কারণে আমাদের শিল্পীরা, গীতিকার, সুরকার প্রত্যেকেই একটা গানের পিছনে যে ইনভেস্টটা করছেন, সেখান থেকে তাদের প্রাপ্যতা কেউই পাচ্ছে না সঠিকভাবে। এবং প্রযোজনা প্রতিষ্ঠান সহ শিল্পীরা সকলেই। এটা খেলো কারা? গত মানে বিশেষ করে গত 20-25 বছরে মানে অ্যাটলিস্ট 30 থেকে 40 হাজার কোটি টাকার উপরে হবে। এই টাকাটা কোথায় গেল? এই মার্কেটটাতে আমাদের গানগুলো নিয়ে কারা ব্যবসা করলো? এটার মনিটরিং কি কেউ করলো না? মানে বিগত টেকনিক্যাল টিম যারা এদেশের ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করলেন, কেন করলেন না? এতগুলো সংগঠন হলো, কেন শিল্পীদের এই রয়্যালিটি নিয়ে কথা বললেন না? হ্যাঁ, আমাদের কপিরাইট অফিস আছেন, বিটিআরসি আছেন, কিন্তু ওই যে আমার গানের দাবি করতে গেলে আমাকে 14 জায়গায় ঘুরতে হবে, যে আমি মানে আমার গানের সত্তা আমার জন্য এখন হয় কালচারাল মিনিস্ট্রি যেতে হবে, নয় বিটিআরসিতে যেতে হবে, নয় কপিরাইট অফিসে যেতে হবে, নয় আইসিটি মিনিস্টারের কাছে যেতে হবে। তো এটা সমন্বয় করার মনিটরিং একটা সেল কেন নাই আমাদের দেশে গভর্নমেন্টের? কেউ কি একটু চিন্তা করলেন না? তা আমাদের এই উদ্দেশ্যের মধ্যে এটা খুব ভাইটাল একটা উদ্দেশ্য, যে আমরা এই সেগমেন্টে যারা কাজ করছি, মুক্ত শিল্পী সমাজের পক্ষ থেকে, আমাদের ফেসঅফ থেকে, ফ্রিডম আর্টিস্ট সোসাইটি, ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ, আমরা চেষ্টা করছি, আমরা এখানে যারা সমন্বয় করে কাজ করছি, যেন ইন ফিউচারে আমাদের সত্তা নিয়ে কেউ অন্য কোথাও কাজ না করতে গিয়ে বাধা প্রদান পায়, এবং তারা যেন সেই রয়্যালিটি সিস্টেম, এবং আমরা আমাদের কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছি ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে, যেটা আমরা তুলে ধরছি। এবং এই নেক্সট মিটিংয়ে আমরা এটা আমাদের দেশের বর্তমান সরকার প্রধান সহ ইকোনমিস্ট যারা আছেন, ইঞ্জিনিয়ার যারা আছেন, তাদের কাছে এটা তুলে ধরছি। কেন? কারণ আমরা আমাদের প্রাপ্যতা পাচ্ছি না। এটা 54 বছরের ইতিহাসে একটা সবচেয়ে দুর্বিষহ, দুঃখজনক ঘটনা। আমরা দেখেছি এই সরকারের আমলে একজনকে 10 কোটি টাকা দিয়ে দিতে, কিন্তু স্বাধীনতা পরবর্তী যদি কথার কথা একজন বাংলাদেশের প্রবীণ যারা আছেন, বা যারা এই মুহূর্তে সেই পুরস্কারগুলোই পেলেন, বা দেশের স্বার্থে যারা কাজ করলেন, তাদেরকে যদি গঠনে একটু নির্দিষ্ট পরিমাণ একটা বেতন স্কেলের মতোই কাজ করা যেত, এরা কেউ কোনোদিন হাত পাতত না দুস্থতার দায় নিয়ে। সরকারকে কখনো প্রয়োজন মনে হতো না যে আমাদের দেখেছি লাস্ট আমাদের এনরোদা সরকারের কাছে হাত, কেন? এনরোদার যত গান আছে বাংলাদেশে, মানে আমাদের যারা সোলো আর্টিস্ট আমরা গান করি, তার এত গান থেকে যদি প্রাপ্য রয়্যালিটি তার ঘরে পৌঁছানো যায়, অ্যাটলিস্ট একজন এন্দ্র কিশোরের মিনিমাম কয়েক কোটি টাকা তার কালেকশনে আসবে। তার কখনো সরকারের কাছে হাত পাততে হবে না। কেন হাত পাততে হলো তার গান? এই গানগুলো নিয়ে ব্যবসা করছেন কারা? এদেরকে কেন ধরলেন না? এই দুর্নীতির দায় কাদের? এদেরকে প্রত্যেককে খুঁজে খুঁজে এদেরকে বের করতে হবে। কেন এই দায়টা প্রযোজনা প্রতিষ্ঠান একা খেলেন? কেন শিল্পীরা চেপে গেলেন? মানে এখানে আইনেরও কিছু একটু জটিলতা ছিল। খুব সুন্দর আইনে পরিষ্কার আছে, মেধাসত্ত্ব কখনো বিক্রয়যোগ্য নহে। তবুও রয়্যালিটি ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো 60 বছরের ডিস্ট্রিবিউশন নিয়ে শিল্পীদেরকে তুমি দেখা একটা জিনিস খেয়াল করো, যে ইউটিউব থেকে হয়তো একটা ভিউয়ার্সের উপরে পয়সা আছে। শুধু কি ইউটিউব বিজনেস? অডিও কন্টেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রায় কয়েকশো ডিস্ট্রিবিউশন লেভেলস আছে বিভিন্ন কোম্পানির, তারা ওখানে এই গানগুলো ডিস্ট্রিবিউট করছে। শিল্পী জানেও না, গীতিকার জানেনও না। কেন?
এটা কি কোনোদিন সমন্বয় করবেন না আপনারা? মানে এই অনিয়মের জায়গাটাতে যেন শুদ্ধতা আসে, সেই Definitely. লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া। একটা গল্প Please. বলি আপনাদেরকে, মানে আমি যদিও গানের মানুষ না, কিন্তু মানে একজন সিনারিও গানের মানুষের কাছ থেকে গল্পটা প্রেজেন্ট শুনছিলাম করে আর কি। এরকম। আমগরি খুবই মানে প্রিয় একজন মিউজিশিয়ান, মানে ব্যান্ডের, আমি নাম বলতেছি না, বাট মানে পজিটিভ গল্প, স্টিল নাম বলতেছি না আর কি, হ্যাঁ, কারণ হয়তো যদি ভুল বলে থাকি নাম তাহলে সেক্ষেত্রে। সো উনি গেছিল থাইল্যান্ড, তো উনি অসম্ভব সুন্দর গিটার বাজায় আর কি, হ্যাঁ, বেস বাজায় খুব বিউটিফুল বেসিস্ট আর কি, হ্যাঁ। তো উনি এরকম একটা গিটারের শপে গিয়ে নতুন গিটার চেক করতে করতে বাজাইতেছিল, ওনার গিটার বাজানোর ইয়াতে মুগ্ধ হয়ে ওইখানের একটা মানে একটা বেশ বড় ব্যান্ড ওনার গান বাজানো দেখে হচ্ছে কি ওনারা বলছিল যে আমাদের নেক্সট একটা ট্র্যাকের জন্য ওয়াই ডোন্ট ইউ প্লে, হ্যাঁ। তো ওই ভাই হচ্ছে গিয়ে খুব এক্সাইটেড হয়ে যে উনি গিয়ে বাজাইছে, হ্যাঁ। তো বাজানোর পরে উনি ব্যাক করার আগে ওনার ঠিকানায় হচ্ছে গিয়ে একটা কার্ড আসছে, ক্রেডিট কার্ডের মতন একটা কার্ড আসছে আর কি, হ্যাঁ, ওনার নামে। তো উনি তারপরে একটা লম্বা টাইম ভুলে গেছে, তো বেশ কয়েক বছর পরে হচ্ছে সে আবার থাইল্যান্ডে গেছে, হ্যাঁ, গিয়ে হচ্ছে গিয়ে টাকার সংকটে পড়ছে, কি মনে করে যেন ওই কার্ডটা অ্যাক্টিভ করছে। অ্যাক্টিভ করে দেখা যায় ওখানে হচ্ছে গিয়ে বেশ বড় অ্যামাউন্টের একটা টাকা, মানে একটা কি বলে অর্থ জমা হয়েছে। তো সে ফোন দিছে ওই মানে ব্যান্ডের ইয়েতে, মানে যার কাছ থেকে আসছে আর কি, এটা সে ফোন দিয়ে বলছে হচ্ছে আমার এখানে এত টাকা কীভাবে। তো ওরা তখন বলছে হচ্ছে এই যে তুমি আমাদের ওইখানে যে বাজাইছিলা, ওই বাজানোর কারণে আমরা যে বিভিন্ন জায়গার থেকে সেটা রেডিওতে বাজছে, টিভিতে বাজছে, সেটা রেস্টুরেন্টে বাজছে, হ্যাঁ, যেসব জায়গায় বাজছে ওইটার যে একটা ফ্র্যাকশন অফ ইয়ার তোমার যে অ্যালটমেন্ট, এইটার অ্যাকচুয়ালি ওইটা তোমার পেমেন্ট, হ্যাঁ, মানে এটা চলতে থাকবে, টু বি কন্টিনিউ, যতদিন গান থাকবে ততদিন চলতে থাকবে। আমরা যে শুনি না যে হলিউড বা ইভেন বলিউডেরও অনেকে হচ্ছে গিয়ে সারা জীবন হয়তো বা খুব অল্প সিরিজ করছে, অল্প মুভি করছে, অল্প কাজ করছে, কিন্তু আজীবন পয়সা কামাইতেছে, কারণ ওনাদের সঙ্গে চুক্তিটাই হয় এরকম যে হোয়াট এভার বেনিফিট ওই জায়গার থেকে আসবে, অ্যাক্টর থেকে শুরু করে সবাই হচ্ছে এই গিয়ে এটা আজীবনই প্র্যাকটিসটা পাবে। যদি শুরু হয় বা চালু হয়, অনেকেই মানে শিল্পী সত্তাকে ভেতরে লালন করেন, কিন্তু সেটা আসলে প্রফেশনালি সে জায়গাটাতে দাঁড় হতে পারেন না, বা ওখানেই মেরে ফেলতে হয় শুধুমাত্র এই নিশ্চয়তা নাই জন্য। নাই বলে। তো সেখানে কিন্তু তার যদি এরকম একটা সিস্টেম থাকে, সে কিন্তু তার সেই শিল্পী সত্তার বহিঃপ্রকাশও করতে পারবে এবং সেই পথ ধরে এগিয়ে যেতে পারবে। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, Please, please. এই যে আপনাদের যে প্রতিষ্ঠানটা আপনারা করছেন ফ্যাসব, হ্যাঁ, শুধু কি যারা এটার মেম্বার তারাই এটা সুযোগ সুবিধা পাবেন, নাকি যখন আপনি এই দাবি নিয়ে ইয়া করবেন অন্যান্যরা যদি এটাতে ধরেন যে আপনাদের ফ্যাসবের সদস্য না এরকম কোন একজন আর্টিস্টের উপর যদি কোনো মানে সারা বাংলাদেশের শিল্পীরা এই সুবিধা পাবে, সেই ক্ষেত্রে কি আপনারা তাদের পাশে দাঁড়াবেন বা তাদের ইয়া করবেন? আমি কিন্তু উত্তরটা একটু আগে দিয়েছি যে একজনের আর্টিস্টের একটা ভয়েস আইডি ক্রিয়েট করা হবে। তো সেখানে শুধু ফ্যাসবের মেম্বার্স তা না, আমাদের দেশে যারা গান রিলিজ করছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রিলিজ করছেন, সবাই কথার কথা, আমার একটা গান যদি যে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে রিলিজ হয়, তো ওইখান থেকে কথার কথা ওই গানটা রিলিজ হওয়ার পরে আমি এনটিভিতে লাইভ করলাম, এনটিভি লাইভে এই গানটা গেল, এখান থেকেও একটা বিজনেস গ্রো করছে, ওখান থেকেও একটা বিজনেস গ্রো করছে, ওই আর্টিস্টের গান যত প্ল্যাটফর্মে বাজছে সেখান থেকে সে পাচ্ছেন। আমাদের একটা সমস্যাও তৈরি হয়ে গেছিল যে সিনিয়রদের গান গাইলেই একটা প্রবলেমস তৈরি হয়। তো যখন ওনারা এই রেগুলেটরি কমিশনের সুবিধাটা পাবেন, বা আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্টের পরে যখন এই সুবিধাটা পাবেন, মানে আমরা অলরেডি আমরা করেছি, এখান থেকে যে কোনো মানুষ পাবে, এটা প্রত্যেকটা সাধারণ মানুষ যে গান করছেন। হ্যাঁ, এখানে আমরা একটা ডেফিনেটলি বোর্ডের সমন্বয়ে, বেশ কিছু মানুষের সমন্বয়ে অন্তত গানটা সুশীল হবে, যে গানটা অন্তত পক্ষে একটা মানুষ ভালো বলবে, এর জন্য কিছু জাজ প্যানেলের সিনিয়র মানুষজন থাকবেন যারা অন্তত পক্ষে কিছু ক্রাইটেরিয়া থাকবেন। এখন অশ্লীলতাকে ডেফিনেটলি আমরা প্রশ্রয় দিচ্ছি না, এই ক্রাইটেরিয়াটা থাকছে। একজন দর্শক আছে, একটু কলটা নিয়ে মানুষের জন্য প্রযোজ্য, সকল মানুষের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ডিএ চাপন বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি, কার সাথে কথা বলবেন? মোর্শেদ মিশু আছেন, মুহিন আছেন? মুহিন ভাইয়ের সাথে একটু কথা বলতে জি, চাচ্ছি। কথা বলুন, শুনতে পাচ্ছেন উনি। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। মুহিন ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ভাই আপনি যে কথাগুলা বললেন, এই কথাগুলা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও একমত আপনার সাথে। একটা শিল্পীর জন্য এটা অবশ্যই কিছু না কিছু পাওয়া দরকার, কারণ ভবিষ্যৎ বলতে একটা শব্দ আছে। আমি একজন আর্টিস্ট, সেই হিসেবে আমিও বললাম, দাবি করলাম, কারণ ভবিষ্যতে গিয়ে আমরা যদি হাত পাতি তাহলে আমাদের ভবিষ্যৎ তো নেই, অন্ধকার। ট্রু, আমি আপনার সঙ্গে একমত।
থ্যাংক ইউ সো মাচ। তো আসলে এইভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং খুব ওই যে আমি মিশু ভাইয়ের কথা ধরে বললাম যে একটু সময় দিতে হবে, আমরা তো হুট করেই বিষয়টা আসলে পাবো না। তো একটু সময় আমরাও নিয়েছি, আমরাও পরিকল্পিতভাবে সাজানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে, অবশ্যই হবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। মিশু ভাইয়ের একটা প্রসঙ্গে আমি আসতে চাই যে বলছিলাম না যে ইলাস্ট্রেশনের মাধ্যমে আপনি আপনার ভাবনাগুলো বা আপনার অবস্থানটা খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেন সবাইকে। তো এই প্র্যাকটিসটা তো নতুন না, আমরা অনেক দিন থেকে দেখছি যে যখন কোনো সমসাময়িক বিষয় আসে আপনার এই প্র্যাকটিসটা আছে যে আপনি আপনার স্টেটমেন্টটা দিয়ে দেন আঁকার মাধ্যমে। তো এই প্র্যাকটিসের কারণে বা এই স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে কি কি অসুবিধায় পড়তে হয়েছে? অসুবিধা অসুবিধা ধরেন কমন একটা অসুবিধা যেটা ভিজিবল দেখছি হচ্ছে গিয়ে যে ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডরা একটা আশঙ্কার মধ্যে ছিল সবসময়, যে একটা একটা কি বলে মানে শঙ্কার মধ্যে ছিল যে বন্ধুরা বা আমার ফ্যামিলি মানে আমার যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, যে কারণ মানে যে থাকে না যে ওই গুম হয়ে যাওয়া বা এই টাইপ অফ যেই ইয়াটা, ওইটা একটা আশঙ্কার জায়গা ছিল। আবার হচ্ছে যেমন ভিজিবল আর একটা হচ্ছে ফেসবুকের কমেন্ট, হ্যাঁ ওইখানে প্রচুর ধরেন থ্রেড বলেন বা গালির বিষয় আসো এরকম ছিল, বাট সামহাও ওই যে অশরীরী ফোন কল পাই নাই আর কি কখনো। হ্যাঁ হ্যাঁ অতটাও গুরুত্বপূর্ণ হয়তোবা আমি না, সো হয়তো ওই কারণে ইয়ে হয় নাই। বাট এই আন্দোলনের সময় আবার হচ্ছে কি ওইটা অনেকখানি টের পাইছিলাম যে না সবারই একটা ভয়েস আছে আসলে, হ্যাঁ সবাই আসলে মানে তাদের কাছে সবাই আসলে আমরা বিপজ্জনক। হ্যাঁ কারণ 18 তারিখে ইসিবিতে যখন দাঁড়াইছিলাম সামহাউ কোনো একটা টিভি চ্যানেলে হচ্ছে গিয়ে ওই দাঁড়ানোর বিষয়টা হচ্ছে প্রচারিত হয় আর কি। তো প্রচারিত হওয়ার কারণে হচ্ছে আমাদের এলাকার আমাদের যারা পরিচিত চাচা কাকা বা যাদেরকে আঙ্কেল বলি আর কি, যারা দলীয় নেতা কর্মীরা আছেন লীগের, হ্যাঁ তারা হচ্ছে এই ব্যাপারটা তাদের খুব একটা ভালো লাগে না আর কি। হ্যাঁ তারা লোকাল থানায় রিপোর্ট জানাইছিল। তো তারপর থেকে মোটামুটি 5 তারিখ পর্যন্ত হচ্ছে গিয়ে আমি আত্মগোপনে ছিলাম আর কি। আত্মগোপনে থেকেই রাস্তায় নামছি, আন্দোলন করছি। হ্যাঁ ফোন টোন বন্ধ ছিল, এই কারণে আমি সোলাইমান সুখন টাইপ মানুষজনের ফোন টোন পাই নাই, হ্যাঁ বা তহিদ আফ্রিদিদের মতন মানুষজনের ফোন টোন পাই নাই, হ্যাঁ কিংবা আলো আসবে টাইপ গ্রুপেও আমাকে অ্যাড করতে পারে নাই। হ্যাঁ সো ফোন টোন অন্য একটা নাম্বার নিয়ে কি বলে আন্দোলন টান্দোলন যাইতাম, বাটন ফোন নিয়ে ঘুরতাম, কারণ হচ্ছে গিয়ে যাতে রাস্তায় ফোন চেক করলে কিছু পাবে না। হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে প্রায় এলাকায় রিউমার ছড়াইতো। আমার বন্ধুরা আর কি আমার বেস্ট ফ্রেন্ডের কাছেই খালি নাম্বারটা ছিল, আর আমার মেজো ভাইয়ের কাছে নাম্বারটা ছিল। সে হচ্ছে গিয়ে ফোন জানাইতো যে আজকে একটা রিউমার উঠছে, তুই অ্যারেস্ট হয়েছিস। হ্যাঁ তা আমি ওইটা যখন শুনতাম হচ্ছে আমি সঙ্গে সঙ্গে একটা কার্টুন আঁকতাম, মানে জানান দেওয়ার জন্য যে আমি অ্যারেস্ট হই নাই। সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সটা দিতাম যে না আমি এখনো আছি, সো রিউমার করে যাতে না ছড়ায়। এরকম হচ্ছে যে মাঝখানে হঠাৎ করে 2-3 দিন হচ্ছে আমি কিছু আঁকার সুযোগ পাইতেছিলাম না রাস্তায় রাস্তায় ঘোরার কারণে। তো আমার 2 বন্ধু অভিষেক এবং তাসনিম তারা হচ্ছে বাসায় চলে গেছিল খোঁজ নেওয়ার জন্য যে আমি ঠিক আছি কিনা বা কই আছি জানার জন্য। হ্যাঁ তারা গেছে, কারা গেছে আম্মা তো মনে করতে পারে নাই। হ্যাঁ আমি ভাবছি সেট কেটে গেল আমার খুঁজতে, সাদা পোশাকে ডিবি গেল নাকি। সো এরকম ধরনের ব্যাপার স্যাপার ধরেন এই টাইম লাইনে অনেক ফেস করছি। বাট ইয়াতে যেটা অনেকেই আসিল প্রায়ই বলার ট্রাই করতো, বাট ডিরেক্ট থ্রেট না হইলেও বলতো যে এরকমভাবে যে আঁকতেছেন মানে সময় তো ভালো না, এরকম এত সাহস দেখানোর বিষয় আসে। হ্যাঁ তো স্টিল আমার কাছে আমার যেটা মতামত বা আমার যেই বলার প্রতিবাদ করার যে ভাষা আমি জানি, আমি ওইটাই করার চেষ্টা করছি সবসময়। আর সেই সাথে আমার যেই স্টেটমেন্ট অ্যাজ আ নাগরিক সেটা শুধু যে আঁকা কি না অন্যান্য কাজের মাধ্যমেও প্রেজেন্সটা রাখার সবসময় চেষ্টা করি। আপনার শরীরে আমি বলছিলাম যে 9টি রাবার বুলেটের ক্ষত আছে, এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো এটা আসলে কয় তারিখের ঘটনা বা কিভাবে? এটা 3 তারিখে হচ্ছে দুপুরবেলা সায়েন্স ল্যাব গেলাম। সায়েন্স ল্যাবে খুব বেশ পালায় আমি তৌসিফ তৌসিফ স্যার হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং টিচার একজন ভিএইচের, উনি আমরা 4-5 জনের একটা গ্রুপ হচ্ছে গিয়ে খুব লুকায় বলতে মানে গাড়ি নিয়ে বেরিয়েছি। ওই দিন হচ্ছে গিয়ে লীগের কর্মীরাও নামছিল, হ্যাঁ যুবলীগেরা। সো ফার্ম গেটে বলেন বা হচ্ছে গিয়ে সার্ক ফোয়ারের ওই দিক এই যে মোচরগুলা ওগুলাতে হচ্ছে সব লীগের কর্মীরা। হ্যাঁ সো আমরা খুব ভয়ে বাইরেছি আর কিলাম যে কোন জায়গায় কে চেক করে কেমনে কখন তার কোনো ঠিক ঠিকানা নেই।
বাট বেশ স্ট্র্যাটেজি মেনটেন করেই বাইরে দিতাম আর কি, আমরা খোঁজখবর নিয়ে বেরোর চেষ্টা করতাম। তো টার্গেট ছিল যে শাহবাগ যাব, সায়েন্স ল্যাবে দেখলাম যে আচ্ছা ওই জায়গায় মোটামুটি স্টুডেন্টদের কন্ট্রোলে, আমরা ওইখানে গিয়া ফার্স্টে অবস্থান নিলাম আর কি। তো ইন দ্য মিন টাইম ধানমন্ডি সাইড থেকে হচ্ছে গিয়ে ছাত্রলীগ প্লাস হচ্ছে পুলিশের একটু গ্রুপ একটু পরপরই হচ্ছে গিয়ে এসে অ্যাটাক করার ট্রাই করতেছিল আর কি, বিভিন্ন গলি দিয়ে। হ্যাঁ, কারণ ধানমন্ডিতে প্রচুর গলি গুপছি। তো হঠাৎ হচ্ছে গিয়ে বিশাল বড় একটা মিছিল শাহবাগ থেকে হচ্ছে গিয়ে সায়েন্স ল্যাবের দিকে ঢুকলো, এবং ওরা টার্গেট করছে যে আজকে পার্টি অফিসের দিকেই যাব। হ্যাঁ, চলেন আজকে আমরা 3 তারিখ, আজকে আমরা পার্টি অফিসের দিকে যাব, পার্টি অফিস থেকে আওয়ামী লীগের ছাড়াই মানে বাইর করতে হবে আর কি, এরকম একটা বিষয়। তো আমরা হচ্ছে গিয়ে রওনা করছি আর কি। তো আমি এত বড় মিছিল যে ওভারব্রিজ থেকে নামতে আমি ওভারব্রিজে দেখলাম যে মিছিল আসতেছে। তো ওভারব্রিজ থেকে নামতে যখন মিছিলের সঙ্গে দাঁড়াইছি, এটা মোটামুটি 3rd লেয়ারের মিছিল আর কি। হ্যাঁ, সামনে একটা ফ্লো গেছে যারা অলরেডি কাছাকাছি পৌঁছে গেছে, এবং ওই দিক থেকে পুলিশের তো আবার হচ্ছে গিয়ে একটা প্যাটার্ন আছে যে ফার্স্টে ওরা হচ্ছে গিয়ে সাউন্ড গ্রেনেড মারে, তারপর হচ্ছে গিয়ে টিয়ারশেল মারে, তারপরে মানে একটু গ্যাপ দিয়ে হচ্ছে গিয়ে রাবার বুলেট মারে আর কি। হ্যাঁ, তো একটা গ্রুপ যখন হচ্ছে গিয়ে ওই পিলখানা ক্রস করছে, ওই সময় ওই সাইড থেকে হচ্ছে গিয়ে ছাত্রলীগ আর হচ্ছে পুলিশ হচ্ছে গিয়ে ফার্স্টে সাউন্ড গ্রেনেড মারলো আর কি। তো ওই সাউন্ড গ্রেনেডে একটা গ্রুপ হচ্ছে গিয়ে উল্টা ঘুরে ফার্স্টে দৌড় দিছিল, তাই স্টিল তখনও ওইখানে কিছু সাহসী মানুষজন তখনও ছিল আর কি। দেন যখন টিয়ার শেলটা মারছে, তখন হচ্ছে আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে পিছায় গেছে। সো তখন চলে আসছে হচ্ছে আমরা যে গ্রুপটা ছিলাম ওইটা হচ্ছে গিয়ে ফ্রন্ট লাইনে। হ্যাঁ, তো তারপরে যখন হচ্ছে গিয়ে ওই যে কি বলে আরেক দফা টিয়ার শেল মারছে, তখন কি বলে সাউন্ড গ্রেনেড মারছে, তখন টু বি অনেস্ট আমিও ফার্স্টে ভয় পাইছিলাম আর কি। ভয় পেয়ে আমি উল্টা করে দৌড় দিচ্ছি। তো দৌড় দিতে পিছন থেকে আমি শুনতেছিলাম হচ্ছে ভাই আপনারা দৌড়ায়েন না, ভাই আপনারা দৌড়েন না, আমরা আসি এখানে দাঁড়াই, আমরা একটু দাঁড়াই, ওরা টিকতে পারবে না। ওই মোমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে সবসময় তো বলে আসছি যে দেশের লেগে গুলি খামো, দেশের লেগে কিছু একটা করবো, আর আমি একটা মানে আমি উল্টা করে দৌড় দিলাম, মানে এই আমার সাহস। ওই মোমেন্টে তখন মনে হয়েছে দুর্বল যাই বইব, আমি দাঁড়াই। হ্যাঁ, মরলাম, কারণ এমনিতেও যদি যদি সরানো না যায় আমি এমনিতেও মরমু, নাহলে জেলে যাবো, নাহলে আয়না ঘরে যাবো, কিছু একটা তো হইবই। সো দের ইজ নো কামিং ব্যাক। হ্যাঁ, সো গিয়া দাঁড়াইলাম। দেন হচ্ছে গিয়ে যেহেতু পিলখানার ওই সাইডটা তো একটু ক্ষতিগ্রস্ত হইতেছিল, বিডিআররা তখনও ফার্স্টে বাইরে হয় নাই আর কি। এক এক করে লেয়ার যায়, আমরা গিয়া দাঁড়াই, ওরা ফার্স্টে সাউন্ড গ্রেনেড মারে, আমরা একটু পিছাই, টিয়ারশেল মারে, আবার একটু পিছাই, আবার হচ্ছে গিয়ে মারে কি বলে তখন কি বলে আপনার রাবার বুলেট শর্টগান, মানে ছড়রা বুলেট যেটা আর কি। তো উইয়ার্ড বিষয় হচ্ছে গিয়ে যে আমি আশেপাশে এতগুলা বিউটিফুল সব সুপার হিরো দেখছি, এরকম একটা পিচ্চি ছেলে দেখেই মনে হচ্ছে যে সে স্কুল বা কলেজে পড়ে। সে বাসার থেকে একটা রঙের ডাব্বা মাথায় নিছে। হ্যাঁ, ওই যে 5 লিটারের ডাব্বা আছে না, রঙের ডাব্বা মাথায় নিছে, চোখের নিচে পেস্ট, হাতে এখানে হচ্ছে গিয়ে একদম বাংলা কায়দায় হচ্ছে গিয়ে একটা ওই যে গার্ড লাগাইছে, কি বলে কঞ্চি টঞ্চি দিয়ে গার্ড, টেপ পেঁচায়া, হাতে গ্লাভস, পায়ের এইসব সাইডে হচ্ছে গিয়ে বুকে হচ্ছে গিয়ে আরেকটা শিল্ডের মতো, এবং পিছে একটা গামছার মতন বাচ্চা আর কি। হ্যাঁ, গামছা বা পতাকার মতন ছিল আর কি। মানে লুকস লাইক এ সুপার হিরো। যখনই কোনো বুলেট মারে মারে ও এমনি দাঁড়ায় যায়, যাই মারে ও এমনি দাঁড়ায় যায়। হ্যাঁ, আরে যাই সালা, আরে কে জানি কইতে একটা টিন বাইর করে লইছে। হ্যাঁ, টিন বাইর করে আনছে, মারে দাঁড়ায়, ওই জাস্ট টিনেরটা সামনে করে, ও অতদিন তো প্যাটার্ন বুঝে গেছে কতক্ষণ টাইম গ্যাপের মধ্যে হচ্ছে গিয়ে নেক্সট শটটা আসবে, বা সাউন্ড গ্রেনেডটা মারবে, বা টিয়ার শেলটা মারবে। তো যখনই হচ্ছে করে এমনি উকি মারে, মার করতে করতে আগায়। হ্যাঁ, আরেকটা ছিল হচ্ছে যে টিয়ার শেল মারতেছে, ওরা কইতে যেন একটা ডাব্বা নিয়ে আসে বা বালতি নিয়ে আসে, ওটা রুপে দিয়ে দিতেছে। হ্যাঁ, এবং টিয়ার শেল ট্রাস্ট মি, মানে আমি তো ফার্স্ট হচ্ছে সাউন্ড গ্রেনেডে একটু ভয় লাগছে, টিয়ার শেল যখন আসছে চোখে যখন ঢুকে তখন আর কিচ্ছু দেখা যায় না। সো যখন চোখে ঢুকছে আমি হচ্ছে জাস্ট এমনি করতেছি, আমার লিটারেলি পাশের আন্দোলনকারী ধরে হচ্ছে আগুনের সামনে নিয়ে গেছে যে চোখে আগুন দেন, ঠোঁটে একটা সিগারেট। হ্যাঁ, তাপ লাগলে হচ্ছে সিগারেটের ধোয়া হচ্ছে গিয়ে আপনার এই ইয়াটা একটু কাটে। সো আগুন দেন, চোখ খুলে রাখেন, পানি দেন না, ঠোঁটে একটা সিগারেট ধরে জ্বালাই দিল। হ্যাঁ, যে যাতে হচ্ছে ওই ধোয়ায় হচ্ছে আমার তাড়াতাড়ি বাসটা কাটা যায় আর কি, টিয়ার শেলের যে ঝাঁজটা কাটা যায়। তো টিয়ার শেলের ঝাঁজ কাটে আর হচ্ছে আমরা আবার সামনে আগাই। হ্যাঁ, তো তার মানে আপনার কোনো ব্যক্তিগতভাবে শিল্ড ছিল না, আমার কোনো আমি তো মানে ওই যে কি বলে অধিক সাহসিকতা এক ধরনের বোকামি আর কি যেটা বলে। হ্যাঁ, সো আমি হচ্ছে ওইরকম অধিক সাহসী বোকা আর কি। হ্যাঁ, তো
থার্ডবার ফার্স্ট তারপর যখন আগাইলাম হঠাৎ দেখলাম হচ্ছে কি যে এখানে একটু ব্যথা লাগছে আর এখানে কি জানি লাগলো। তো এখানে একটা ফার্স্টে পাত্তা দিই না, ইটের কোনাটা না আসছে মনে হয়, তো ফার্স্টে বুঝি নাই। দেন আবার একটা সাউন্ড গ্রেনেড, আবার একটা টিয়ার শেল, দেন ঠাস করে আমি দেখলাম হচ্ছে গিয়ে যে ওই এতই অ্যাড্রেনালিন রাশ ছিল যে বুঝি নাই কী হয়েছে। দেখলাম যে অনেকগুলো কেমন জানি হুল ফুটানোর মতন হচ্ছে গিয়ে এসে ছিটা লাগছে আর কি। তো ফার্স্টে কিছুক্ষণ হচ্ছে গিয়ে ভাবলাম যে কী হলো, কই থেকে একটা ইট মারলো। হ্যাঁ, তখন পরে বুঝলাম যে না, এটা আমার হচ্ছে গিয়ে রাবার বুলেট এসে লাগছে। তো এতটাই অ্যাড্রেনালিন রাশের মধ্যে ছিলাম যে ব্যথা যে পাইতেছিল আর তখন টের পাই নাই। হ্যাঁ, তো তখন হচ্ছে লাড়ি আর আমরা গিয়ে দাঁড়ায় গেছি যে আবু সাইদের মতন হচ্ছে গিয়ে, আমরা তো একটা পোস্ট জানি এখন। হ্যাঁ, আবু সাইদের মতন হচ্ছে গিয়ে আমরা মারেন। হ্যাঁ, তখন ওই সাইড থেকে বলছে না না মাফ চাইছি, তোমরা যাও তোমরা এখান থেকে সরো। আমি বলছি না আমরা এখানে আসি, আপনারা পিছান। হ্যাঁ, পরে তারা দেখলাম হঠাৎ করে শুট করে বন্ধ করে দিল, নেগোশিয়েট করতে চাচ্ছে যে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে বসো ইয়া করে। এর মধ্যে আবার ইয়েলোতে আগুন লাগাই দিয়েছিল। হ্যাঁ, তো ফায়ার সার্ভিস আসবে, তো ওরা দেখছি শ্যুট করতেছে না। তখন বুঝছি মানে গুলি টুলি শেষ হয়ে গেছে আর কি, লেগে করতেছে না। হ্যাঁ, কারণ গুলি শেষ না হওয়ার আগ পর্যন্ত আসলে থামায় না। তো ততক্ষণে বুঝলাম যে আচ্ছা এখানে আর তারা গুলি টুলি যেহেতু করবে না, আমাদেরকে অবস্থান নিতে দিতেছে। তখন আবার স্লোগান শুরু হইলো, ব্যাক করে আস্তে আস্তে দেখি ইউলোতে আগুন জ্বলতেছে আর কি। দুইজন ফায়ার ব্রিগেডের ট্রাই করতেছে থামানোর। ওইখানেও এক পোলা মানে এই কী বলে স্টুডেন্ট, সে করতে জানি হচ্ছে একটা পুলিশের শিল্ড পাইছে, সেই শিল্ড নিয়ে দাঁড়ায় আছে হচ্ছে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার জন্য। মানে বেসিক্যালি এত ফায়ার আসতেছে যে সে ওইটা নিয়ে দাঁড়াইছে যাতে হচ্ছে গিয়ে আগুনের হলকাটা একটু ফায়ার ব্রিগেডের যারা ছিল তাদেরকে একটু কম লাগে আর কি। কিন্তু এত আগুন আসতেছিল, আর ওইদিকে আবার হচ্ছে পুলিশ ফায়ার ব্রিগেডের গাড়িতে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, তো এই এক কেওসের ইয়ার মধ্যে পরে যখন একটু শান্ত হওয়ার সুযোগ পাইছি, তখন উঠে দেখি যে এই প্যালেটগুলো থেকে হচ্ছে অল্প অল্প করে মানে একটু ব্লাড বের হওয়ার ট্রাই করতেছে আর কি। তো এটা দেখা আন্দোলনকারীর মধ্যেই একজন এসে বললো যে ও প্যালেট লাগছে, দাঁড়ান বাইর করে দিতেছি, চাপ দিয়ে হচ্ছে বাইর করে ফেলাইলো। হ্যাঁ, মানে কোনো কিছু কার গায়ে লাগতেছে না আর কি, এরকম অবস্থা আর কি। বাইরে গেছে ভাই, এটা আপনার টেনশন নেই। হ্যাঁ, আমি আবার বাসায় গিয়া হচ্ছে এই আমার ডাক্তার এক বন্ধু আছে ফখরুল, ওরে ফোন দিয়ে বললাম হচ্ছে ওই গুলি খেয়েছি, আমি কী করবো। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে একজন সার্জনরে ভিডিও কলে একজন সার্জনরে অ্যাড করলো। উনি বললো যে আচ্ছা প্যালেট কি বাইরে একটু চাপ দিয়ে দেখেন। আমার যে কয়েকটা জায়গায় মনে হচ্ছে আছে, বাট বাকি জায়গাগুলোতে মনে হচ্ছে বের হয়ে গেছে। হ্যাঁ, না বেশি সমস্যা নাই, প্যালেট যদি ভিতরে থাকে তাও সমস্যা নেই, পরে বের করে ফেলা যাবে। আপনি আপাতত হচ্ছে গিয়ে এই জিনিসপত্র দিছে বলো যেগুলো একটু মাখায় নিয়েন, আপাতত বাইরে হয় না। আমি বলছি কি কোন বাইরে হবো না, কালকে তো বাইরে হবো। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে গুলি খাওয়া। এই হলো সেদিনের ঘটনা। আর যেহেতু আবু সাইদের কথা চলে এলো, এই আন্দোলনে যে সকল ছাত্ররা নিহত হয়েছে, আবু সাইদ মুগ্ধ সহ তাদেরকে নিয়ে আপনি একটা ইলাস্ট্রেশন করেছেন, সেটাও তাদের নিয়ে ইলাস্ট্রেশন না শুধু, আমি হচ্ছে গিয়ে বেসিক্যালি শুরুতে তো ট্রাই করতেছিলাম যে যারা শহীদ হয়েছে তাদের কি বলে আঁকতে আর কি, স্কেচ করতে বা গ্রাফিটি করতে। তো হঠাৎ হচ্ছে আবু সাইদের ফ্যামিলি থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি আসছিল যে ও আবু সাইদের যাতে কোনো স্কাল্পচার বা প্রতিকৃতি যাতে না আঁকা হয়, এটা তাদের কাছ থেকে একটা আর কি আবেদন। হ্যাঁ, তো আমি ওই জায়গাটা সম্মান অ্যাজ এন আর্টিস্ট তো না, একজন মানুষ হিসেবে একজন মা যখন বলে হচ্ছে কি যে তার ছেলের কোনো ছবি যাতে না আঁকা হয়, তো তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা তাহলে ছেলের ছবি যদি ওনাদের ছবি না আঁকি তাহলে কী করা যায়। তখন মনে হয় যে আমাদের তো শহীদ হইতেছে অনেক, এভরিডে নামের লিস্ট আসতেছে, এভরিডে নাম বাড়তেছে। তো আমি হচ্ছে দেয়ালে তাদের সবার নাম লেখা শুরু করছিলাম, একটা লাল দেয়াল, যেখানেই আঁকতাম ঢাকা শহরের যেখানেই হচ্ছে পোলাপাইন আমার ডাকতো যে ভাই আপনি একটু আসেন। আমি বললাম যে তাহলে 2টা দেয়াল লাল করে আমার জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে শহীদদের নাম লিখবো। তো এরকম বেশ কিছু জায়গায় যদি কেউ শহীদদের নাম দেখে থাকে, এইগুলো হচ্ছে গিয়ে আমার মতন হয়তো যারা আছে তারা মিলা লেখছে আর কি। আচ্ছা, একজন দর্শক আছে, কলটা নিয়ে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি রাজশাহী থেকে কয়েন বলছি, ইকবাল হোসেন কয়েন। আচ্ছা, অনেক অনেক স্বাগত রূপকথা রাতে। কথা বলুন। মুর্শিদ মিশু আছেন, মুহিন আছেন। আমি মুহিনের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলুন। জি আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি হরিমোহনের কয়েন বন্ধু বলছি, ইমু নাহিন প্রভা। বাহ, হিউজ ক্রাউড নিয়ে বসে আছিস সবাই, বল। বন্ধু চিনতে পেরেছো তুমি আমাকে? হ্যাঁ বন্ধু চিনতে পেরেছি, বলো।
মানে টিভি সেটের সামনে বসে আছি বউ বাচ্চা নিয়ে, তারপরে বউকে বলছি যে এটা আমার ফ্রেন্ড, তো বলছে তুমি দেখি কল দাও তো, তাই এমনি কোনো কারণ ছাড়া অনেকদিন বাহ, পর বাহ, দেখলাম তাই। ভাবি আপনি বসে বসে আমাদের কথা শুনুন, আমার বন্ধু কথা বলছে, আপনি থাকুন আমাদের সাথে। দীর্ঘ 7 মিনিট আমাকে টিভি চ্যানেল লাইনে রেখেছে, 7 মিনিট ধরে আমি লাইনে আছি। আচ্ছা, একটু তো আমরা যেহেতু কথা বলছি টেকনিক্যালি একটু সমস্যা থাকতে পারে বন্ধু। আচ্ছা, তুমি ভালো আছো বন্ধু? আচ্ছা আচ্ছা, আল্লাহ রেখেছেন, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। আশা করছি আজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মহিন ভাইয়ের কাছে একটু চলে আসি। গানের জায়গার পরিবর্তনগুলো নিয়ে আমরা কথা বলছিলাম যে কি কি পরিবর্তন আসা উচিত। আমি একটু রিয়েলিটি শো নিয়ে পার্টিকুলারলি কথা বলতে চাই যে মহিন মানেই ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশে, এই প্রসঙ্গটা চলে আসে। বিশেষ করে সিজন 1 এবং সিজন 2 2005-06 সেই সময় মানুষের যে ক্রেজ, যেই ভালোবাসা, মানে সব টপিকের মধ্যে সেটা নিয়ে কথা বলা, ওই পাগলামিটা সামহাও এখন আর দেখা যায় না। এখনও রিয়েলিটি শো হচ্ছে, আমরা নতুন নতুন শিল্পী পাচ্ছি, কাজ হচ্ছে, কিন্তু এই যে মানুষের পাগলামিটা কোথাও যেন মিসিং। এটা কি কারণে? আমরা এমন একটা সময়ে মানে রিয়েলিটি শোতে এসেছি বা কাজ করেছি, আমার খুব ভালো মনে আছে যে 2000 পরবর্তী পাশ্চাত্য দেশের গানগুলো আমাদের দেশে খুব চলমান হয়ে গেছে, এবং আমরা যখন সিনিয়রদের গানগুলো গাইলাম, আমাদের নতুন নতুন মৌলিক গান হলো, তখন কিন্তু আবার আমরা উঠে দাঁড়ালাম, আমাদের বাংলাদেশের বাংলা গানগুলো উঠে দাঁড়ালো। এই ট্রেন্ডটা মাঝখানে চলে গেছিল এবং আমরা পাশ্চাত্য দেশের খুব বেশি প্রভাব দেখেছি। এদেশে এত অসমন্বয়ও দেখেছি চোখের সামনে। এদেশে দেখেছি কোনো কোনো, নাম না নিচ্ছি, যে কোনো কোনো গানের চ্যানেলগুলো শিল্পীদের লক্ষ লক্ষ টাকার গাড়ি দিচ্ছেন, আর এদিকে আমার বেতার বা অন্যান্য যেসব সংগঠনগুলো আছে সেখানে মিউজিশিয়ানরা 3000 টাকার জন্য যুদ্ধ করছেন। তো বিদেশি শিল্পীদেরকে নিয়ে এসে তাদেরকে 5 স্টার হোটেলে রেখে হাজার হাজার ডলার দিয়ে থেকে খাওয়া দাওয়া দিয়ে আমাদের দেশের কি লাভ হলো? আমাদের দেশের কি লাভটা হলো? আমরা তো চেয়েছিলাম যে আমাদের দেশীয় প্রযুক্তির যারা মানুষ, আমাদের দেশীয় যারা শিল্পী আছেন, যন্ত্রশিল্পী আছেন, এদেরকে ওইখানে নিয়ে যাওয়া, যারা এসছেন এদেশে তাদের কাছে নিয়ে যাওয়া। কেন এ ধরনের প্রসিডিউম হলো না? কেন একপক্ষীয় মানুষ শিল্পীদেরকে একঘরে করে কিছু টাকা লুটে দেশ ছেড়ে চলে গেল? কেন? মানে এই টাকাগুলো তো আমাদের শিল্পী সত্তার মানুষের। একপক্ষীয় মানুষ এই দেশটাকে অরিজিনালি, এই শিল্পীদেরকে একপক্ষীয় ঘরের মানুষ বানিয়েছেন। শিল্পীরা কখনো কোনো দলের হতে পারে না। শিল্পীর নিজের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, এটা তার ব্যক্তিগত অভিমত, কিন্তু প্রত্যেককে প্রশ্নবিদ্ধ করে এক একজনকে আলাদা দলের ট্যাগ লাগিয়ে দেশটাকে গড়ার দায়িত্ব কে নিয়েছিলেন? এটাও আমার প্রশ্ন। একটা শিল্পী সকল, আমার কি যে আওয়ামী লীগ করছেন, যে বিএনপি করছেন, তার গান ভালো লাগে না? লাগতেই তো পারে, কিন্তু এ দেশের একটা স্বার্থমহল একটা পক্ষীয় কাজ করে গেছেন, যার ভুক্তভোগী আমরা সকলে। এই সিস্টেমটার পরিবর্তন ঘটাতে চাই আমরা চাই একটু শিল্পীরা একটু নিঃশ্বাস নিতে, একটু ভালো, মানে প্রাণ খুলে বাঁচতে চায়। আমি কয়েকদিন আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমাদের টিমের নন্দী ভাইয়ের সাথে দেখা হলো, কথা হলো। দাদাকে বললাম, দাদা এই যে স্বাধীন বাংলায় আপনারা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করলেন, আপনারা কি পাইলেন? উত্তর নাই তাদের কাছে। তো 54 বছরে তাদের মতো মানুষের যদি উত্তর না থাকে, আমরা তো আরো অনেক পরের বিষয়। তো আমরা সেটা নিয়েই কাজ করছি। আমরা চাই না যে এক পক্ষীয় কোটি কোটি টাকার গাড়ি নিয়ে যাক আর এক পক্ষ 2000-3000 টাকার জন্য যুদ্ধ করুক। কেন এই সমন্বয়টা করা সম্ভব হয় নাই? এটার উপরেই যুদ্ধ আমাদের, এবং এটা সমন্বয় এবং সমস্যার সমাধান নিয়েই আমরা বের হয়েছি, এবং আস্তে আস্তে সকলকে এক জায়গায় করছি, সবাইকে জানাচ্ছি। এটা মানে সবার জন্য উপকারের একটা জায়গা হবে। মিশু ভাইয়ের কথা চলে আসে যে নিজের দায়িত্বের জায়গা থেকে ওই দায়িত্বটুকু নিতে হবে, কাজ করতে হবে। তো আমরা আপনাকে নানান সামাজিক কর্মকাণ্ডে দেখতে পাই। পার্টিকুলার একটা প্রজেক্ট নিয়ে যদি বলি, এটা গত বছর আমি ভুল না করলে 28-29 তারিখে করেছিলেন যে প্রজেক্টটি খালে হবে। এটা সেপ্টেম্বরের 28-29 তারিখে মোহাম্মদপুরের 33 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর খাল পরিষ্কারের দায়িত্ব নিয়ে নিলেন, রং করার দায়িত্ব নিয়ে নিলেন, অনেকগুলো মানুষ জড়ো করে ফেললেন। একটু শুনবো। ওইটা আসলে কি বলে, মানে চ্যালেঞ্জিং ছিল ডেফিনেটলি, বাট আমার এক বন্ধু, আরেক বন্ধু ফুয়াদ, আমার ইউনিভার্সিটির, সে হচ্ছে একদিন হঠাৎ করে, দিন হচ্ছে বৃষ্টি হয়েছিল অনেক, তো বৃষ্টি হলেই তো আবার হচ্ছে খালের পানি একটু বাড়ে এবং তখন ময়লা টয়লা আরও উপচা পড়ে আর কি। হ্যাঁ, তো এরকম একটা ভিডিও দিছে যে ভিডিওতে হচ্ছে পুরা
খাল থই থই করতেছে হচ্ছে গিয়ে ময়লা, একদম ময়লা, মানে লিটারেলি ময়লা বলতে হচ্ছে গিয়ে কি লেভেলের ময়লা, যারা দেখছে তারা হয়তো বলতে পারবে আর কি। হ্যাঁ, তো বলছে এটা দেখার কি কেউ নাই? আমার কাছে যে দেখার কেউ, আমি তো দেখছি, তাহলে আমার তো উচিত দায়িত্ব নেওয়া। তো আমার মাথায় ঢুকছে যে আচ্ছা ট্রাই করে দেখি, এন্টায়ার একটা খাল হয়তো পসিবল না, একটা পোর্শন ট্রাই করি যদি ক্লিন করা যায়। হ্যাঁ, তো ওই প্ল্যান নিয়ে একদম তখন ওই এলাকার যে কমিশনার ছিল আসিফ আহমেদ সরকার, যে এখন কুখ্যাত সন্ত্রাসী, তখনও সন্ত্রাসী ছিল। হ্যাঁ, বাট যাই হোক, যেহেতু দায়িত্বে ছিল, ওই দায়িত্বের ওনার কাছে হচ্ছে গিয়া বলছি আর কি যে আমরা এরকম চিন্তা করতেছি যে পোলাবেনরা মিললে হচ্ছে এটা ক্লিন করব। হ্যাঁ, তো আপনার দিক থেকে সহযোগিতা পাওয়া যাবে কিনা। তো দ্য থিং ইজ, সেও এটা নিয়ে ব্যাপক প্যারাই ছিল আর কি। হ্যাঁ, যে এটা ক্লিন করা হইতেছে না, বাজেটটা যেন নাই নাকি তাদের হিসাবে, বাজেট নাই। হ্যাঁ, তো সেও রাজি হয়ে গেছে আর কি যে কী সাপোর্ট লাগবে। তো আমি বলছি আপনার সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের সহ মিলায় হচ্ছে করতে চাই আর কি। হ্যাঁ, সে রাজি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে সোশ্যাল মিডিয়া হচ্ছে অ্যানাউন্স করার পরে একটা গুগল ডক ফাইল খুলছি যে যারা ভলান্টিয়ার্স হিসেবে কাজ করতে চায় তারা যাতে যুক্ত হয়। হ্যাঁ, তো ওইখানে প্রায় এনরোল করছিল 300-400 মতন এনরোল করছে। বাট ডেফিনেটলি আমাদের যেটা হয় আর কি, যে সোশ্যাল মিডিয়ায় দেখে এনরোল করে ঠিকই, কিন্তু আসে না আর কি। তো আমরা দেখলাম যে প্রথম দিন প্রায় 60-70 জনের মতন আসছে, দ্বিতীয় দিন হচ্ছে গিয়ে এরকম 50-60 জনের মতন আসছে আর কি। না, আই ওয়াজ ভেরি হ্যাপি যে তারা আসছে এবং পরিচ্ছন্নতা কর্মীরা মিলায় হচ্ছে গিয়ে জিনিসটা হয়েছে। এবং পুরা খালটা হচ্ছে গিয়ে আমরা 2 দিনে যখন ক্লিন করতে নামছি, আমরা তো ভাবছি আরে উপরে তো কী বলে পলিথিন টলিথিন আছে, উঠায় ফেললে হয়ে যাবে বোধ হয়। ট্রাস্ট মি, অ্যাটলিস্ট মানে 1 ফুট লেয়ারের ময়লা ছিল, 1 ফুট, মানে ধরেন এর যদি খাল হয়, খালের এরকম পুরাটা হচ্ছে গিয়ে পুরা ইয়াটা হচ্ছে গিয়ে ময়লা, আমরা যত টানি দেখি ময়লা বাইরে। এবং এমন কোনো কিছু নাই যে খালের মধ্যে ছিল না, তোষক, কমোড, হ্যাঁ, জায়নামাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কে নাকি ফ্রিজ পাইছি। হ্যাঁ, তারপরে পলিথিন টলিথিন তো কমন, আমরা বেসিক্যালি টাকা পয়সা, স্বর্ণ আর হচ্ছে লাশ, এই 2টা জিনিস বাদে সব পাইছি। হ্যাঁ, তো ক্লিন করতে করতে গিয়ে বুঝছি যে আসলে এটা ময়লা তুইলা ক্লিন করা, মানে আমরা হচ্ছে ধরেন এই দিস ইজ দ্য ফুল, যদি খাল হয়, খালের ধরেন এই পোর্শনটুকুতে হচ্ছে হাত দিছে, এই পোর্শনের 2 কোণার থেকে আমরা হচ্ছে গিয়ে 5 ট্রাক ময়লা তুলছিলাম। হ্যাঁ, খালি 2 কোণা থেকে। পরে আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ করে ওই পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মিলে স্ট্র্যাটেজি চেঞ্জ করে দেখলাম যে খালের পানিতে ফ্লো আছে, খালি হচ্ছে ব্রিজগুলোর নিচে এসে আটকায় যায়, ওটার কারণে ময়লা আরও থই থই করে জমতে থাকে আর কি, থকে জমতে থাকে আর কি। তো আমরা প্ল্যান করলাম যে আচ্ছা এন্ড অফ দ্য খালের সাইডে হচ্ছে ভেকু আছে, সো আমরা হচ্ছে ময়লাগুলোতে তাহলে পাস করে দেওয়ার ট্রাই করি। সো সুন্দর ফ্লোতে হচ্ছে আমরা যেসব জায়গায় আটকায় যাই, ওইখানে হচ্ছে গিয়ে আমাদের আলম ভাই নামে একজন ডুবুরিয়া ছিল এখানে, সে হেভি এক পিস। হ্যাঁ, তার কথা হচ্ছে আমার পেট ভরে খাইতে দিতে হইব, একটা স্পিড দিতে হইব। হ্যাঁ, কন্টিনিউয়াস বিড়ি দিতে হবে, এবং সে যা মন চায় মানে সে এসব জায়গায় নেমে সে হচ্ছে গিয়ে ক্লিন করে ফেলবে আর কি। হ্যাঁ, তো তার সহযোগিতায় কয়েকজন 2জন নৌকার মাঝির সহযোগিতায় এবং ওই পরিচ্ছন্নতা কর্মী এবং ভলান্টিয়ার্স যারা ছিল প্রায় 150 ভলান্টিয়ার্স, এবং আমি জানি না ব্র্যান্ডের নাম নেওয়া উচিত হবে কিনা, বাট রঙের একটা অর্গানাইজেশন কোম্পানিও তারা যুক্ত ছিল এটাতে, রং দিয়ে সহযোগিতা করছিল। বাট বাকি যাবতীয় যে খরচ মাত্র 86,000 টাকা খরচ হয়েছিল আমাদের এই খালটা ক্লিন করতে। হ্যাঁ, যেটা ক্রাউড ফান্ডিংয়ের থ্রুতেই হয়েছে। মানে কেউ একজন, শবনম ফারিয়া আপু হচ্ছে গিয়ে পানির জন্য পাঠাইছিল, আমাদের প্রবাসী একজন বড় আপু, উনি যখন শুনছে যে কি বলে ভলান্টিয়ারদের খাওয়ার খরচের ইয়াটা নাই, আমি বলছি যে 30,000 টাকার মতন লাগবে, উনি 30,000 টাকা পাঠাই দিছে। হ্যাঁ, এবং আমি আবার হচ্ছে ট্রান্সপারেন্টলি ব্যাপারটা মানে ইয়া করি আর কি, যে কোথায় কী খরচ হয়েছে, কোথা থেকে আসছে, কোথায় কী খরচ হয়েছে, সেটা হচ্ছে পাবলিককে আবার জানাই দিই আর কি। তো খরচের আলটিমেটলি দাঁড়াইলো হচ্ছে 86,000 টাকা। কারণ আমরা তো ক্লিন করার সময় আর বুঝি নাই যে এটা এত মানুষ এভাবে অ্যাকসেপ্ট করবে, বা এভাবে মানে তারাও যে চায় যে এটা আসলে এভাবে ক্লিন হোক। হ্যাঁ, তখন দেখলাম মিডিয়াও ব্যাপারটা নিয়ে খুব নাড়াচাড়া ইয়া করলো, মেয়রও একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেছিলো। হ্যাঁ, যে কাজটা তো আমার ছিল, কেন এসব ছেলেপেলে করে ফেলতেছে। পরে শোনা গেল হচ্ছে 10 লাখ টাকার মতন বাজেট ছিল, বাজেট নাকি হয় মানে কত 6 মাসে না 1 বছরে জানি এরকম বাজেট হয়েছে ওটা ক্লিন করার বা ক্লিন রাখার। হ্যাঁ, আমরা তো 86,000 টাকায় ভলান্টারিলি করে ফেলা হয়েছে আর কি। হ্যাঁ, তো ওইটা দেখা তখন আবার মেয়র হচ্ছে একটু ফুটেজ খাওয়ার জন্য আমাদের সঙ্গে নিজের থেকে যোগাযোগ করে দেখা করতে চাই, হুইচ উই অ্যাপ্রিসিয়েটেড, যাচ্ছে ঠিক আছে, অন্তত অ্যাপ্রিসিয়েট করার জন্য আসছে যে ঠিক আছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি কাহিনী আর কি, যে যেটার মানে আমার কাছে মনে হয় যে ওই যে থাকে না যে
চেষ্টা করা। আমার কাছে আসলে এটা সোশ্যাল ওয়ার্ক মনে হয় না, টু বি অনেস্ট। আমার কাছে হ্যাঁ, এটাও একটা ওয়ান সর্ট অফ এক্সপ্রেশন অফ আর্ট লাগে আমার কাছে, টু বি অনেস্ট। আমার কাছে আমি এটারে বলি হচ্ছে আর্টিভিজম, হ্যাঁ, মানে অ্যাক্টিভিজম এন্ড আর্টিভিজম আর কি, হ্যাঁ। তো আমার কাছে লাগে যে এটা আসলে আমি যে খুব ক্লিন করে ফেলেছি, কারণ এটা তো আমার কাজ না, টু বি অনেস্ট। আমার দেখানোর ইয়া যে চাইলে সম্ভব, দেখাই দিলাম, ঠিক আছে, তাইলে এবার বাকি যাদের দায়িত্ব তারা যাতে অজুহাত দেখাতে না পারে। কারণ আমাদের কাছে অনেকটা এক্সাম্পল আছে যে আমরা তো করে দেখাতে পারতেছি, বা পসিবল, ইম্পসিবল কিছু না। আপনার কাছে এর চেয়েও বেটার ইকুইপমেন্টস আছে, এর চেয়েও বেটার টেকনোলজি আছে, তাহলে আমরা ওইটার সঙ্গে যুক্ত হইলে ওয়াই নট। আমি তখন হচ্ছে কি মেয়র মহোদয়রে বলছিলাম আর কি, যে যেটা হয়তো বা নেক্সট যে আসবে তারাও আমি সাজেস্ট করব, যে আইডিয়া দিছিলাম যে আমাদের ময়লা ফালানোর অভ্যাসটা তো বছরের পর বছরের, হ্যাঁ। যেমন আমি একটু আগে একটা ভুল কথা বলে ফেলাইছিলাম যে 16 বছরের অভ্যাস, আসলে 16 বছরের অভ্যাস না, তো ওই যে 54 বছরের অভ্যাস, হ্যাঁ। বা আমার যে যতদিনের বয়স ততদিনের অভ্যাস, আপনার যতদিনের বয়স আপনার সবার যতদিনের বয়স ততদিনের অভ্যাস, বদ অভ্যাসগুলো। সো এটা পরিবর্তন হতে তো আসলে সময় লাগবে, কিন্তু ওটার তো স্টার্টটাও বুঝতে হবে, হ্যাঁ। যেমন একবার হচ্ছে গালি খেলাম কেন, যে রাস্তায় মানুষ মলমূত্র ত্যাগ করে আর কি, যেসব জায়গায় দেখছি আমরা ওপেনলি ইউরিনেট করে। সো ডেফিনেটলি এটার মেইন প্রবলেম হচ্ছে কি এনাফ পাবলিক টয়লেট নাই। আবার অল্টারনেটিভ জায়গায় চিন্তা করলে হচ্ছে কি আমাদের দেশে বা ইয়াতে হচ্ছে গিয়ে এনাফ ইয়া আছে, কি বলে, মসজিদ আছে বা এই শপিং সেন্টার আছে, হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে হয়তো ইউজ করা সম্ভব, কিন্তু সবার জন্য হয়তো এটা আবার ইয়া না। কারণ মসজিদ আমরা শুনছি হচ্ছে আবার সবার জন্য নাকি ওপেন হয় না, হ্যাঁ। এই একটা অদ্ভুত বিষয়, হ্যাঁ, যে মসজিদে যেখানে মানে আল্লাহর কাছে যাওয়ার জায়গা বা পরিচ্ছন্ন রাখার জায়গা বা ইয়ার জায়গা, সেখানে ওইখানে ব্যাপক ভেদাভেদের বিষয় আছে নাকি, যে মানে মসজিদেও তালা মেরে রাখার বিষয় আছে, কারণ মসজিদ হঠাৎ করে দামি হয়ে গেছে এখন, হ্যাঁ। এটা উইয়ার্ড না, ঠিক এরকম না, আমি পাইনি ওরকম, হয়তো কিছু জায়গায় থাকতে পারে না। আবার ধরেন এই যে একজন রিক্সাওয়ালা, তার অফিস কোনটা? তার অফিস তো হচ্ছে রাস্তা। সে তো আপনি যখন একটা অফিস করেন বা আপনি যখন অফিস করেন, আপনি অফিসের ওয়াশরুম ইউজ করেন, তার অফিস হচ্ছে গিয়ে রাস্তা, সে রাস্তা তার জন্য অফিস, সে তার অফিসের ওয়াশরুম হিসেবে ইউজ করতেছে রাস্তাটারে। তো তারও যে আমি দোষ দিতে পারি তাও না, কারণ এনাফ জিনিস এনাফ ইয়া নাই। কিন্তু এমন তো না যে এনাফ বাজেট নাই, তা তো না। সিটি কর্পোরেশনের কাছ থেকে তো শুনি যে এরকম অনেক বাজেট আছে, তাহলে তারা কেন পাবলিক টয়লেটগুলা করতেছে না? হ্যাঁ, আবার দেখি হচ্ছে যে তেজগাঁওতে একটা পাবলিক টয়লেট আছে, যেখানে হচ্ছে গিয়ে ওখানে কাইন্ড অফ মানে কিসের জানি একটা দোকানের মতন হয়ে গেছে জায়গাটা। ওখানে পাবলিক টয়লেটের চেয়ে বেশি হচ্ছে এটা সামনে দোকান, ভিতরের দোকান, কি জানি অদ্ভুত একটা ইয়া। এটা নিয়ে জানি না এটা কারো নজরে পড়ে কিনা, হ্যাঁ। যদি ওই পাবলিক টয়লেটটা উদ্ধার করতে পারলে নারীরাও হয়তো বা যাওয়ার একটা সুযোগ পাইবো, যে ইউজ করার, হ্যাঁ। ওই যে আপনার নাবিস্কর, ওইখানে নাবিস্কর উল্টা পাশে যে ওভারব্রিজটার দিক দিয়ে যে ওখানে একটা পাবলিক টয়লেট আছে, যেটা সামহাউ কেন জানি ওইখানে হচ্ছে গিয়ে দোকানপাট করে বসে আছে আর কি, হ্যাঁ। তো এই জায়গাগুলো গালি খেলাম কেন, যে রাস্তা পরিষ্কার করছি, রং টং করছি, ওইখানে একটা যাতে যেই কোনাটায় হচ্ছে গিয়ে আমার এলাকাতেই যে কোনাটায় হচ্ছে মানুষ মলমূত্র ত্যাগ করে, ওই কোনাটায় হচ্ছে আমি আয়না লাগাই দিছি, হ্যাঁ। আয়না লাগাই দিছি যাতে সে এখন বসলে নিজেরই দেখতে পারে, পিছন থেকে অন্য মানুষ তার যন্ত্র দেখে ফেলতে পারে, হ্যাঁ। সো আয়না লাগাই দিছি। তো এটা শুনে আবার হচ্ছে ব্যাপারটা দেখে অনেকে গালিগালাজ করছে বা ইয়া করছে। এখন আমার কাছে মনে হচ্ছে দ্যাটস আ ফর্ম অফ আর্ট, আমার কাছে আমি ইনস্টলেশন করছি, হ্যাঁ। এটা একটা সলিউশনও হয়তো বা দিতে পারে, হ্যাঁ। বাট এটা ডেফিনেটলি এটা মানে হয়তো সাস্টেনেবল সলিউশন না। আমি আমার জায়গা থেকে করছি। মানুষের একটা ইমেজ, ওই যে এরকম, এটা বেশ কিছুদিন আগে দেখেছিলাম একজন বেশ কিছু ক্যালিগ্রাফি লিখেছেন আরবিতে, যেন কেউ এখানে পেশাব না করে। তো মানুষের একটা ইমেজ ক্রিয়েট হয় যে আমার এখানে মানে আরবি লেখা আছে দেখে মনে করতেছে না ও হয় তো আল্লাহ কোরআনের কিছু লেখা আছে থাক। এইটা আসলে মানুষের ব্যক্তিগত ইমেজ। যদি সে, আচ্ছা বাসে উঠলেন রে ভাই, আপনার যতই চাপক না কেন প্রেশার, আপনার তো স্টপেজে দাঁড়াইতে হবে, কোনো একটা জায়গায় যেতে হবে। এটা আসলে মেন্টালিটি একটা মানুষের। এটা আমাদের ওই যে বললো না যে 54 বছরের সিস্টেম হয়ে গেছে, আমরাই আমাদেরকে পাল্টাতে পারছি না। বাস স্টপের কাছে যদি পাবলিক টয়লেটগুলো ওভাবেই তৈরি করা যায়, এবং সামারাইজ যদি আমরা করি কথাগুলোর, যেটা বলছিলেন যে নিজের দায়িত্বের জায়গা, আইন প্রয়োগের একটা ব্যাপার থাকতে হবে, এবং যারা আইন প্রয়োগ করছে তাদেরকেও সৎ হতে হবে। আবার এখানে একটা বিষয় বলি যে নিজের দায়িত্ব বলতে এটা নয় যে মানে সবসময় যে আমরাই করে ফেলাবো তা না। নিজের দায়িত্ব কিন্তু এটাও যে যারা অথরিটিতে আছে তাদেরকে আমার প্রশ্ন গিয়ে করা, হ্যাঁ, যে তারা গিয়ে আমার আঙুল তুলে দেখানো যে আমার এই জায়গাটা এটা নাই কেন, আমার এটা করে দিতে হবে। নাগরিক হিসেবে এটা আমার দাবি। এই দাবি থেকেই তো মানুষ সরে আসছে, এই কারণে তো অনেক কিছু করতে পারে না। স্টুডেন্টরা কি শিখাইছে আমাদেরকে? দাবি করা শিখাইছে। আপনি দেখেন 5ই আগস্টের পরে কি পরিমাণ দাবি মানুষের, দাবির ঠেলায় প্রধান উপদেষ্টা কাজই করতে পারতেছেন এরকম অবস্থা, এত দাবি। হ্যাঁ, বলা হয়েছিল কিরকম যে 16 কোটি মানুষের 92 কোটি দাবি, দাবি নাকি? অদ্ভুত কিছু হওয়ার আগে চলো শাহবাগে যাই। হ্যাঁ, কিছুই নেই। এর মধ্যে আবার যেমন ধরেন কিছু ন্যায্য দাবিও আসছে, যে রিক্সা চালক আমাদের যেই দাবির জায়গাটা,
খুবই বিউটিফুল দাবি ওনাদের, হ্যাঁ, যে ওনারা যে শিল্পীদের যেমন দাবির জায়গাটা আপনি বলছেন না, ওনারা খুব বিউটিফুল দাবি নিয়ে আসছে। আবার অদ্ভুত রকমভাবে একটা ন্যায্য দাবি তুইলা ওইটারে নিজেরাই একটা মারা খাইলো হচ্ছে আনসার বাহিনী, হ্যাঁ, যে তারা জাস্ট টাইমিংটা বুঝতে পারেনি, বা আই ডোন্ট নো কেন মানে হঠাৎ করে সহিংস হয়ে গেছে। কই এত রিক্সাওয়ালা মামা আসছে, কারণ তারা তো সহিংস হয় নাই। আনসার নাইমা মানে তাও বন্যার মতন একটা টাইমের মধ্যে যেখানে মানুষজনের এভরিওয়ান ওয়াজ টক, মানে বন্যাতেও আপনি বেশ কাজ করেছেন। আমি শুনবো মহিন ভাইয়ের কাছ থেকে, একটু ঘুরে আসি। এনটিভিতে যেহেতু এসেছো, অনেক অনেক স্মৃতি এনটিভির সাথে। 2006-এ যদি একটু ফিরে যাই, সেই স্মৃতিগুলোকে একটু রোমন্থন করতে চাই। কোন রাউন্ডটার কথা সব থেকে বেশি মনে পড়ে? আমার দেশের গানের রাউন্ডটা আমাদের আমরা কি হয়েছিল? যেটা 16 ডিসেম্বরের আমাদের লাস্ট মনে হয় গ্র্যান্ড ফিনালের আগের এপিসোডটা ছিল। তো স্বাভাবিকভাবে সকলের দেশের গান গাইবেন যেহেতু 16 ডিসেম্বর উপলক্ষে। আমার খুবই প্রিয় একটা গান, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা, লিখেছেন নাসিমা খান, সুর করেছেন সেলিম আশরাফ স্যার। তো অদ্ভুত একটা গান। গানটা গাইতে গিয়ে আমাদের স্টেজে অনেক দর্শকরা ছিলেন এবং আমার ছোট চাচা এবং চাচি উপস্থিত ছিলেন, আমার ফ্যামিলির কিছু মানুষজন উপস্থিত ছিলেন। তো কেন জানি না সেদিন আবেগটা একটু অন্যরকম ছিল এবং আমার এই গানে অনেকে কেঁদেছেন এবং আমার মনে পড়ে যে প্রায় 95% স্টেজে এখনো নিয়মিত এই যে মাটির বুকে গানটা আমার শেষে হলেও গাইতে হয়েছে। এটা আসলে ভালোবাসা, এটা দেশের প্রতি একটা ভালোবাসা সে সময় থেকেই ছিল। চেষ্টা করেছি দেশের গানের সাথে থেকে, এনটিভি পরিবারের সঙ্গে থেকে আমাদের সেই প্রিয় প্রিয় গানগুলোকে বিভিন্নভাবে পৌঁছে দেওয়ার, এখন সেই কাজগুলোই করে যাচ্ছে। হয়তো কিছুটা মাঝখানে বিপত্তি সৃষ্টি হয়েছিল, কিন্তু এনটিভি সেই পরিবারের মতো সবসময় আমাদের পাশে ছিলেন এবং এখনো আছে। মৌলিক গানটা আমার খুব ভালো লেগেছিল তোমার সেই সময়, তুমি ছাড়া এই দেহটা পাখি ছাড়া খাঁচা। একটু শোনাবে আজকে দর্শক? নিশ্চয়ই নিশ্চয়ই। এই গানটি লিখেছেন আমার খুব প্রিয় দুজন মানে সুরকার এবং সঙ্গীত পরিচালক বাপ্পাদা, লিখেছেন জুলফিকার রাসেল ভাই। তুমি ছাড়া এই দেহটা পাখি ছাড়া খাঁচা, তুমি ছাড়া এই দেহটা পাখি ছাড়া খাঁচা, এভাবে যায় না বাঁচা, এভাবে যায় না বাঁচা। কোন আকাশে উড়াল দিয়ে কোথায় বাঁধো ঘর, বুকে আমার দারুণ খরা হয় যে নদী চর। তুমি ছাড়াই যে আমি মুকুট ছাড়া রাজা, এভাবে যায় না বাঁচা, এভাবে যায় না বাঁচা। এটা কি জীবনের প্রথম মৌলিক গান ছিল না হ্যাঁ, এর এটা আগেও আমার কাজ করা প্রথম হয়েছিল? মৌলিক গান, আমার প্রথম মৌলিক গান বাপ্পাদার সুরে আমাদের জুলফিকার রাসেল ভাইয়ের লেখায় এবং এনটিভির প্ল্যাটফর্মে প্রথম গাওয়া। এনটিভি থেকে দুটো প্রথম মৌলিক গান পেয়েছিলাম, পলক তুমি পলক ফেলো না, এটাও সেই সময় বাপ্পাদার লেখা। নামটা শুনে বেশ হঠাৎ কিছু মনে পড়ে গেল। বেশ কিছু রোমান্টিক গানও পেয়েছি সেই সময়। এই তো যাত্রাগুলো ছিল অনেক ভালো। আমাদের কপাল ছিল কি যে ব্যান্ড রাউন্ডে যেরকম আমরা সোলসকে পেলাম, আমি বৃষ্টি দেখে অনেক কেঁদেছি গানটা গাইলাম। এটা একটা স্বপ্ন ছিল। আগুন ভাইয়ের আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় গানটা তার কাছে তুলে নিয়ে এসেছিলাম। মানে পার্থদা ফোন দিয়ে বললেন যে তুই যা, গানটা ওনার কাছ থেকে, তো আমি যার কাছে যার মৌলিক গান তার কাছ থেকে তুলে নিয়ে আসা। বাচ্চু ভাইয়ের সুর ছিল আমার স্বপ্নগুলো, বাচ্চু ভাইয়ের কাছেও গিয়েছিলাম। বাচ্চু ভাই হ্যাঁ ঠিক আছে, মানে এই যে একটা স্বপ্নের মতো না সবকিছু। ডেফিনেটলি আমরা রিয়েলিটি শো ছেলে মেয়ে অনেক সৌভাগ্যবান, এটা সত্য কথা। অনেক সিনিয়রদেরকে আমরা একত্রিত পেয়েছি একটা প্ল্যাটফর্মে। এই সিনিয়রদেরকে এক জায়গায় নিয়ে আসা কিন্তু খুব কঠিন একটা বিষয়। তাদের গ্রুমিং পাওয়া, তাদেরকে কাছে পাওয়া এবং খুব ভালোভাবেই তাদের একটা গাইডলাইন পেয়েছি এবং এখনো নিয়মিত যারা বেঁচে আছেন সবসময় তাদেরকে কাছে পায়। এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। আচ্ছা, কণ্ঠশিল্পী তৈরির ক্ষেত্রে আমরা যে প্র্যাকটিসটা দেখছি, কিন্তু যন্ত্রসঙ্গীত শিল্পী যারা আছেন বা তাদেরকে দেখে যারা শিখছে বা যে যন্ত্রশিল্পী হতে চায়, মিউজিশিয়ান হতে চায়, তাদের জন্য কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম দেখছি না বা সেই প্র্যাকটিসটা তাদেরকে আনা হচ্ছে না। মানে সেতারের কথা বলি বা সরোদের কথা বলি, তো একজন মিউজিশিয়ান হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে কি মনে হয় এই জায়গাটাতে কি পরিবর্তন আসা উচিত কিনা? এটা অনেক বড় একটা বিষয়। এটা অনেক বড় বিষয় যে বললাম না যে আমাদের দেশে বিদেশি শিল্পীদের যেভাবে পয়সা খরচ হয়েছে, একটু যদি এই নজরটা দেওয়া যেত তাদেরকে, দুস্থতার দায় নিতে হতো না। অনেক
অনেক অনেক অনেক মিউজিশিয়ানস অভিমান ছেড়ে দিয়ে অনেক অভিমানে গান ছেড়ে চলে গেছেন, কিছু না কিছু করছেন, হয় বিজনেস করছেন, না হয় মানে কষ্টে তার জীবনযাপন চলছে। তো এইটা না একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা সমন্বয়ের জন্য কিন্তু কালে ভদ্রে অনেক সময় অনেক প্রাতিষ্ঠানিক কাজ হয়েছে বিটিভিতে, প্রতিনিয়ত প্রতি বছর বা 10 বছর পরে মিউজিশিয়ানদের সমন্বয় হচ্ছে। কিন্তু ওই যে বললাম, আজ থেকে 20 বছর আগে 25 বছর আগেও মিউজিশিয়ানের পেমেন্ট 3000 টাকা ছিল, এখনো 3000 টাকায় আছে। তো দেশের দ্রব্যমূল্যের সব কিছুর ঊর্ধ্বগতি হলেও এই জায়গার সেক্টরটা কখনো বাড়লো না। আমাদের অনেক সমন্বয়ের অভাবও আছে। আমরা একটু প্রতিবাদী যদি হতাম, একটু যদি সবাই একত্রিত হয়ে বলতাম যে আমাদের একটু ভালো গ্রুমিং সেশন প্রয়োজন, এই যে হারিয়ে যাওয়া মিউজিশিয়ানগুলো, অনেক বাদককে আমরা পাচ্ছি না, অনেক ইনস্ট্রুমেন্ট হারিয়ে গেছে এই দেশে। কেন? কারণ ও যে ওই ইনস্ট্রুমেন্টটা বাজাবে কেন, এটা মানে এটা কিন্তু সর্বসাধারণের একটা মনের প্রশ্ন। বলছি যে একজন ডুগডুগি বাজাচ্ছে, ওরে আমি আসলে কোথায় নিয়ে যাব? কিন্তু ওই এই একজন যে ভালো দেশীয় যন্ত্রের কথা যদি বলি, যে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টগুলোর প্র্যাকটিস যেভাবে আছে, দেশীয় যন্ত্র কোথায় যায় যে যেন হারিয়ে যাচ্ছে। এটা হারিয়ে গেছে কারণ ওই মানুষগুলো তো সেই পৃষ্ঠপোষকতা পাননি। একজন দোতারা বাদক, একজন একতারা বাদক যে সময় উঠে এসেছেন গ্রামীণ পটভূমি নিয়ে বিভিন্ন গান গেয়ে, যে বাউলগুলো উঠে এসেছেন, তারা না এখনো খুঁজে ফিরছে তাদেরকে, যে আমরা যে গানগুলো করেছি, একদিন শাহ আব্দুল করিম, একজন লালন সাইজি, তাদের গান গেয়ে কিন্তু অনেকে কোটি কোটি টাকা কামিয়েই চলে যাচ্ছেন, কিন্তু লালন সাইজির পরিবারে কয় টাকা গেছেন, একজন নজরুলের পরিবারে কয় টাকা গেছেন, একজন শাহ আব্দুল করিমের ফ্যামিলিতে কয় টাকা পৌঁছেছে। এই যে অসমন্বয়টা করেছেন, এই দায়িত্ব আসলে এই পূর্ববর্তী 54 বছরের সকলের। তাহলে এই দায়টা পার্টিকুলারলি মানে সকলের এটা বলতে সিস্টেমের, এটা করতেই পারে সিস্টেমের না। নাকি মিউজিক ডিরেক্টরের উপরেও কি কিছুটা বর্তায় না? না না, যে বর্তাবে। দেখো, একটা দেশীয় ইনস্ট্রুমেন্ট এবং ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট যদি আমরা একসাথে করে করার কথাও বলি, যে সেই প্র্যাকটিসেও যদি আমরা যেতাম, তাও তো দেশীয় ইনস্ট্রুমেন্টগুলো থেকে যেত। এটা কিন্তু তোমার আমরা কাছে উত্তর আছে। আমাদের দেশীয় ইনস্ট্রুমেন্টগুলো বিদেশিরা এসে দেশে ইনস্ট্রুমেন্ট প্লে করে, তাদেরকে দিয়ে বিভিন্ন স্টুডিও প্রোগ্রাম করে তাদের চ্যানেলে আপ করেছেন, তারা ব্যবসা করছেন। কিন্তু ওই যে মিউজিশিয়ানটাকে দিয়ে তারা গান করছেন বা করিয়েছেন, তারা কি সেই রয়্যালিটি পেলো না। কিন্তু তারা ওই চ্যানেল থেকে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় এই গানটাকে ডিস্ট্রিবিউট করে ওই বাংলাদেশের ওই মিউজিশিয়ানকে নিয়েও বাজিয়েছেন। সেও একতারা দোতারাই বাজাতে গেছেন, সেও পালা গান নিয়েই গেছেন, কিন্তু রয়্যালিটিটা খাচ্ছেন ওই লোক যে ওই প্রোডাকশনটা বানালেন। তো মিউজিশিয়ানের সমন্বয়টা তো তারা ওখান থেকেই করলেন না। তো এইভাবে একের পর এক সমন্বয়হীনতার অভাব স্বাধীনতা পরবর্তী এখন পর্যন্ত হয়েই যাচ্ছে। একটা চ্যানেল থেকে কথার কথা ভাই, আমি এখানে 10টা গান গাইলাম, আমার এনটিভি থেকে আমি 10টা গান গাইলাম। এনটিভি যদি তার অ্যাডসেন্স থেকে ভালো বিজনেস করতে পারে, আমার মিউজিশিয়ানরা যদি সেখান থেকে 50% রয়্যালিটি পেতে পারে, এনটিভি কি কোনো সমস্যা হবে? না, অবশ্যই হবে। না না না, সমস্যা হবে না। তারা কামানো কমে যাবে না? না না না, তাদের সিস্টেমটা নাই। বরং অ্যাডসেন্স থেকে আরো ভিউয়ার্স আসলে তারাও কিন্তু এই অডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম থেকে যদি আরো বিজনেস করেন, ওই যে একটা ভয়েস আইডি ক্রিয়েট থাকলে পারে, সে প্রডিউস করুক, তার কোনো আপত্তি নেই, সেও কিন্তু তার রাইটসটা পাচ্ছে। তো ওই সমন্বয়টা এখন পর্যন্ত 54 বছরের ইতিহাসে হয়নি। তো শিল্পীরা এখনো বা মিউজিশিয়ানরা এখনো কি বাজাবেন বা কি করবেন, একজন বেহালা বাদক কয়দিন গান করতে যায়? মানে আমাদের এখানে নির্দিষ্ট একটা মিউজিশিয়ান সার্কেল হয়ে গেছে, ঘুরে ফিরে দেখবেন 5 জন মিউজিশিয়ান ছাড়া চ্যানেলে গান হয় না। কেন? আপনি আমাদের বিদেশি শিল্পীদের 40 জনের অর্কেস্ট্রা নিয়ে কাজ করতেছেন, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে স্টেজে সাউন্ড লাইট দিচ্ছেন। আমাদের দেশের ব্যান্ডরা গেলে পারে আপনাদের তাদেরকে তুচ্ছ করছেন, সেই সাউন্ড লাইটের ফ্যাসিলিটিস তারা পাচ্ছে না। এই অসমন্বয়ের দায়িত্ব কারা নিয়েছিলেন? এদেশের অর্গানাইজাররা নিয়েছেন। এরা বড় বড় যারা অর্গানাইজ করেছেন, তারা আমরা দেখেছি এটা। বাম্বার অনেক সদস্য গিয়ে জেমস ভাই যেরকম ইন্টারন্যাশনালি প্রোগ্রাম করলেন না। কেন? তো তুমি ওখানে ব্রায়ান আর্মসকে নিয়ে আসবা, বিদেশি আর্টিস্টকে নিয়ে আসবা, তাকে কোটি কোটি টাকা দিবা। আমি তো সেখানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি, আমাকে কেন তুমি দেশীয় পেমেন্ট করবা? ভেটো দিয়েছেন তো অনেকে অনেকভাবে ভেটো দিয়েছেন, যখন যারা ভেটো দিয়েছেন তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, ক্লিনলি ফেলে দেওয়া হয়েছে। যারা আমরা প্রতিবাদ করেছি যে ওর মতো, যেরকম হয়তো আমাদেরকে মুখটা বেঁধে দিয়েছে, প্রচার বন্ধ করে দিয়েছে, কোথাও যেরকম আমি 16 বছর বিটিভিতে যাইনি, যেতেই পারিনি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরেও যেতে পারিনি, সরকার আমলে পেয়েছি, তারপরেও 3 বছর এক কাপ চার দাওয়াতে পেলাম না। কেন? এটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে। এরা কিভাবে অডিও শিল্পীটাকে, সত্তাকে এবং মিউজিশিয়ানকে ধ্বংস করা যাবে সেই চেষ্টা করে গেছেন, এবং সফল তারা, একদিক দিয়ে তারা সফল। এবং খুব হাস্যকর যে এখন বিদেশের মাটিতে বসে তারা খুব বড় বড় লেকচার ঝাড়ছেন। এদেশের শিল্পী সমন্বয় তো আপনারাই করেননি,
আপনারা শত শত কোটি টাকা যে বিদেশি মিউজিশিয়ানদের পিছনে করেছেন, এদেশের শিল্পী সংস্থানের জন্য যদি কিছুটা কাজ করতেন, ইনস্টিটিউশনালি কিছু কাজ করতেন, তাহলে তো অন্তত তারা ধুকে ধুকে মরতো না, তাহলে অন্তত তারা একটা জায়গা পেত। ওই ছোট 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 মিউজিশিয়ান ছোট না ভাই, একজন শিল্পী সত্তা একদিনে তৈরি হয় না। তোমাকে ইচ্ছা করলে তুমি ডুগডুগি দিলে বাজাতে পারবে না, তোমাকে ইচ্ছা করলে তুমি গিটার দিলে বাজাতে পারবে না। যেই মানুষটা গান গাইছে তার একটা সত্তা আছে, আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন তাকে। ওর ক্রিয়েটিভিটি, ও খুব সুন্দর কার্টুন আঁকে, তুমি খুব সুন্দর উপস্থাপনা করতে পারো, আল্লাহ তৈরি করে দিয়েছেন। তোমার জায়গাতে ফুট করে একটা আনকরা মেয়েকে নিয়ে এসে দাঁড় করায় দিয়ে বসলে কিন্তু সে কথা বলতে পারবে না। অ্যাজ ইউজুয়ালি কিন্তু টেলিভিশন দেখলে, এত ক্যামেরা দেখলে ও কিন্তু একটু নিজের মধ্যে একটা হেজিটেশন ফিল করবে। তো এই সমন্বয়গুলো তো তারা করেনি। একের পর এক মিউজিশিয়ানকে দুষতে দুষতে ওই যে 3000 টাকার ট্যাগ লাইনে রেখে সারা জীবন রয়্যালিটি থেকে বঞ্চিত করেছেন, তারাই তাদের জন্য দায়ী। তো এটা একটা সিস্টেম পরিবর্তনের প্রয়োজন। আমরা চাই যে এখান থেকে আসলে উঠে আসি। কেন শিল্পীরা আমাদের দেশের দুস্থতার দায় নেবে? সবার এখন অনেক আশা, এবং সে আশাগুলো পূর্ণতা পাক, পরিবর্তন আসুক। সময়টা কোন দিক দিয়ে শেষ হয়ে গেল, আমি আরো অনেক প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম, টু বি ভেরি অনেস্ট, কিন্তু আমি বুঝলামই না কোন দিক দিয়ে টাইমটা ফুরুত করে উড়ে গেল। খুব ভালো লাগলো কথা বলে। তো সময়টা যেহেতু শেষ হয়ে গেছে, দর্শকদের জন্য কিছু বলবো, তারপরে আমি বিদায় নিয়ে নেব। আমি তো মিশু আরো কথা শুনতে চাচ্ছিলাম। মানে আমি ওই যে তখন আইডিয়ার কথা বলতে গিয়ে বলে গেছি। তো দর্শকদের জন্য বলতে হয়, তাহলে আমি আমার মানে যাদের পিছনে দ্বারা আমরা আন্দোলন করছি আর কি, শিক্ষার্থীদের কাছে বলবো হচ্ছে গিয়ে যে যদি তাদের অথরিটির কাছে, শিক্ষকদের কাছে সম্মানজনকভাবে গিয়ে যাতে আর্জি করে যে তাদের এই যে কমিউনিটি সার্ভিস যেগুলা, এই যে সেটা ট্রাফিক কন্ট্রোলের জায়গা থেকে বলেন বা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা থেকে বলেন, যদি স্কুলের শিক্ষার্থীরা, এটা আমার শিক্ষার্থীদের কাছেও থাকবে, প্রতিষ্ঠানের কাছেও থাকবে, মন্ত্রণালয় যারা আছে তাদের কাছেও থাকবে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছেও অনুরোধ থাকবে যে যদি এইভাবে করা যেত কোনো একটা যে ওরা এভরি উইক একটা দিন ধরেন ক্লাস করবে না, এভরিডে হচ্ছে ওরা এরকম রাস্তায় নামবে, রাস্তায় নেমে হচ্ছে রাস্তা পরিষ্কার থেকে শুরু করে ওর রেডিয়াসটুকু ধরেন। এটা কিন্তু একটা সিস্টেম আছে, যেরকম আমাদের কলেজ বা স্কুলগুলোতে কিন্তু স্কাউট বা যেগুলো আছে, শুধু স্কাউট বা ওইটার থেকে মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সে তার স্কুল না, তার এরিয়াটাই, তার এরিয়ার জুড়ে ধরেন 1 কিলোমিটার রেডিয়াস যদি ধরা হয়, সে হচ্ছে সে দায়িত্ব নেবে হচ্ছে গিয়ে যে এই পোর্শন ধরে ধরে রাস্তা ক্লিন করা হোক বা হচ্ছে ট্রাফিক হিসেবে হোক, হ্যাঁ ট্রাফিক হোক বা অন্যান্য যাবতীয় যে বিষয়গুলো আছে, লাগলে প্রবলেম বের করে নিয়ে আসা হোক। এবং এটার জন্য একটা রিওয়ার্ডও তো দরকার, তাই না? রিওয়ার্ডটা কি হবে? রিওয়ার্ডটা হচ্ছে কি ধরেন ইন্সপায়ার করে শুধু 5 মার্ক, হয়তো একটা 5 মার্ক, লেটস সে 5 মার্কস ফর দ্যাট। তাতে কি হতে পারে যে ধরেন সবাই তো আর ফ্রন্ট বেঞ্চার না, 1 থেকে 30 রোল হয়তো বলা হয় যে আরে এরা হয়তো লাইফে কিছু একটা করবে, এবং ব্যাক বেঞ্চারদের অলওয়েজ পিছিয়ে দেওয়া হয়। আমরা কিন্তু এই আন্দোলনে দেখছি যে ব্যাক বেঞ্চাররা ছিল হচ্ছে ফ্রন্ট লাইনার্স, কারণ ওরা একটু পুংটা বেশি, হ্যাঁ গুলি খাওয়ার লেগে রেডি, কারণ একটু গ্যাঞ্জাম ফ্যাশন মারামারি করে অভ্যাস আছে এলাকায়, হ্যাঁ। তো তারা কিন্তু হচ্ছে গিয়ে ধরেন এই 5 মার্কটা পাইলে কিন্তু হয়তো বা দেখা গেল যে আর সেমিস্টারটা শেষ করতে পারলো আর কি, মানে পরের ক্লাসে ওঠার জন্য। আচ্ছা, শেষের কথা চলে এলো, একদম সময় নেই। মুহিন ভাইয়ের কণ্ঠে একটা গান শুনতে শুনতে শেষ করবো, আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, রূপকথার রাত থেকে আজকে আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। শুভরাত্রি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভি পরিবারের যারা আছেন, আমি আসলে এনটিভির কাছে অনেক কৃতজ্ঞ। এখনো কথা বলছি কিন্তু আসলে এনটিভির সেই রিয়েলিটি শো এর কারণেই। তো গাইবো, আর বাংলাদেশের বাংলা গানের সঙ্গে থাকুন। অডিওটা আমাদের আসলে অনেক বড় একটা পরিবর্তন আনবে, আমরাও চেষ্টা করে যাচ্ছি এবং আপনারাও দোয়া করবেন। গানে গানে শেষ করছি আমার প্রথম লেখা ও সুরের গান কলিজায় লাগে রে। আজকে গাইছি সকল আমাদের, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এগিয়ে এসছেন, সে সকল ছাত্র যারা চলে গেছেন আমাদের ছেড়ে, অবশ্যই তাদেরকে শ্রদ্ধা জানাই। সাথে থেকে বাংলাদেশটা গড়তে চাই আমরা সকলে মিলে। দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি নামন। দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি নামন। কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে, ও কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে।